হ্যাঁ, এক কোপ দিয়ে একেবারে। আরো ক্রোমাটোগ্রাফি তো পড়ানো লাগবে না, ঝামেলা নাই। শনাক্তকরণটা আছে। আয়ন শনাক্তকরণ আমরা তো পড়বো হচ্ছে তোমার মৌলের পর্যায়বৃত্তিক ধর্মের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, ওই জাল টাকা শনাক্তকরণ ওইগুলো আছে তো জাল MRI ওটা কোথায় আসে আমাকে একটু স্পেসিফিক কোশ্চেন দেখাবা, তাহলে আমি ওই অনুযায়ী পড়াবো, ঠিক আছে। মানে আন্দাজে বেশি বকর চকর বলার দরকার নেই। ইউভি লাইটের ব্যবহার যেগুলো আছে ওই তো এইগুলা, এই যে মুখে যে বলস, কেন যে বলস, এগুলো শুনলে আমার মনে থাকে। পাঠাবি স্পেসিফিক্যালি, ছবি তুলে পাঠাবি, বা এই টপিকটা পড়াইতে হবে এরকম পাঠাবি আর কি। ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের 16 নাম্বার ক্লাস। আমার রিমোটটাকে জানি মারি দিছে, পাইতেছি না। আচ্ছা, দ্রাব্যতার একক দেখতে হবে। দ্রাব্যতা গুণফল ধ্রুবক, আয়নিক গুণফল ধ্রুবক, এগুলাকে দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল বলে, বাট আসল নামটা হচ্ছে দ্রাব্যতা গুণফল ধ্রুবক, আয়নিক গুণফল ধ্রুবক। আর হচ্ছে দ্রব্যের দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। এদের মধ্যে মূলত কোনটা নিয়ে আলোচনা করছে তোমাদের বইতে বলো তো? এই নিয়ামক বলতে মেইনলি হচ্ছে তাপমাত্রা নিয়ে আলোচনা করছে, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার আমি নিজের মধ্যে ঢুকাইছি, সেটা হচ্ছে সময়ন প্রভাব। সময়ন প্রভাবের কারণে দ্রাব্যতা প্রভাবিত হয়। সো ওইটাকেও নিয়ামকের মধ্যে আলোচনা করা উচিত, বইতে করে না, বাট আমি এটা ঢুকাইছি আর কি। সো সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। ওকে, চলো। দ্রাব্যতার একক কি হবে বলো দেখি? দ্রাব্যতার একক দ্রবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ। হ্যাঁ, গ্রাম যদি বসাই উপরে, আর দ্রাবক যদি আমরা মিলিলিটারে বসাই, তাহলে গ্রাম পার মিলিলিটার। যদি কেউ একজন নেয় গ্রাম উপরে আর নিচে হচ্ছে মোল, হইতেই পারে দ্রাবকের মোল সংখ্যা নিচে, তার ইচ্ছা হয়েছে সে নিচে, হইতেই পারে। আচ্ছা, আবার যদি হয় উপরে মোল নিচে গ্রাম, তাও হইতে পারে। এমন যদি হয় মোল উপরে নিচে হচ্ছে লিটার, তাও হইতে পারে। যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, আমাকে একটু বলো, যদি কেউ উপরেও গ্রাম নিচেও গ্রাম বসায়, তখন কি আর কোনো একক থাকবে? পিয়াল, থাকবে এটাও তখনও কেমনে একক থাকে? ওইভাবে লেখা যাবে এত গ্রামের ভিতরে এত গ্রাম। আচ্ছা, এখানে যে আমাদের বইতে কেটে দেয় এইভাবে উপরে নিচে, এটা অন্যায়, এটা করা যাবে না, এইটা করাটা যাবে না। তাহলে কি করতে হবে? এটার এককটা রাখতে হবে হচ্ছে গ্রাম পার গ্রাম পানি, এভাবে লিখে দিতে হবে। অর্থাৎ এত গ্রাম দ্রব্য আছে প্রতি গ্রাম পানিতে। যদি আমরা উপরে নিচে কাটাকাটি করে দেই, আমাদের অর্থ হারায় যাবে, আমরা বুঝবো না আসলে যে কি বুঝাইতে চাইছে। যেমন ধরো কেউ একজন যদি চায়, তাইলে তো সে উপরেও মিলিলিটার নিচেও মিলিলিটার নিতেই পারে, দ্রব্য আর দ্রাবক দুইটারই। তো সেই ক্ষেত্রেও তো যদি কাটাকাটি করে দেয়, তাহলে তার অর্থ থাকবে না, এই কাজ করা যাবে না। যদি কেউ মোল নেয় উপরে, আবার নিচেও যদি মোল নেয়, নিতে পারে, কোনো সমস্যা নেই, বাট ওইভাবে রাখতে হবে, এগুলোকে কাটা যাবে না। সো তাহলে সোজা কথায় যেটা, দ্রাব্যতার আসলে একক হয়, একক হয় না তা না, কিন্তু দ্রাব্যতার কোনো নির্দিষ্ট একক হয় না, নির্দিষ্ট কোনো একক নাই। এটার একক যে কোনো কিছু হইতে পারে, দ্যাট টোটালি ডিপেন্ডস আপন ইউ, তুমি যেভাবে চাও ব্যবহার করতে পারো আর কি। আচ্ছা, এবার আমরা আরেকটু গভীরে যাই। তাহলে যখন লেখা থাকবে S=0.4, এর মানে আমরা কি বুঝবো? S= যদি লেখা থাকে 0.4, তাহলে বুঝে নিতে হবে এইখানে 0.4 ছিল, সাথে যেহেতু কোনো একক ছিল না, তার মানে বইতে যে কাজটা করে সেটা কি, গ্রাম পার গ্রাম ছিল বলে এটাকে কেটে দিছে। ওই কথাটার মানে হচ্ছে আসলে এইটা। আচ্ছা, তাহলে এখন কি হবে? এটার মানে বোঝাচ্ছে 0.4 গ্রাম হচ্ছে কি ছিল আমাদের কাছে, দ্রব্য, ডিভাইডেড বাই প্রতি গ্রাম দ্রাবকে, মানে প্রতি গ্রাম পানিতে। সো এটা হচ্ছে বুঝে নিতে হবে। এখন দ্রাব্যতার মান কখনো যদি এরকম থাকে আমাদের কাছে যে S= কোনো একটা অঙ্কে যদি ধরো তোমাকে দিছে, S= দিছে হচ্ছে ধরো 40, বলেন তো এর মানে কি? এখানেও তো কোনো একক নাই। এর মানে হলো 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রব্য আছে। এখন এটা যদি তুমি মনে করো একই জিনিস, আসলে একই জিনিস না। 1 গ্রাম পানির মধ্যে 40 গ্রাম দ্রব্য থাকা, এটা টোটালি ইম্পসিবল একটা ব্যাপার। সো ওইটা বুঝায় নাই তারা, বরং বুঝাইছে কি, তারা বুঝাইছে হইতেছে 40 গ্রাম দ্রব্য প্রতি 100 গ্রাম পানিতে। এই তো, তার মানে হচ্ছে কি ছিল, 40 গ্রাম দ্রব্য ছিল ডিভাইডেড বাই 100 গ্রাম দ্রাবক। দ্রাবক এখন একটু বুঝে দেখো তো, এই জিনিসটা আর আগের জিনিসটা কি একই নাকি আলাদা? মানে এইটা যে দ্রবণটাকে মিন করতেছে, এটা কি একই দ্রবণকে মিন করতেছে নাকি আলাদা দ্রবণকে? একই দ্রব্য। একই দ্রবণকে, রাইট। সো এটা হচ্ছে জাস্ট গ্রাম পার গ্রাম পানিতে, আর এটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম পানিতে। 100 গ্রাম পানি নিলে তার মধ্যে কি থাকবে, এইটাকেই উপরে নিচে 100 দিয়ে গুণ করে দিলে আমরা এই বস্তুটা পেয়ে যাই, দ্যাটস ইট। ওকে,
সো বোঝা গেল, তার মানে কোনো দ্রবণের দ্রাব্যতা যদি কখনো বলা থাকে 0.7, ওই দ্রবণে একই দ্রবের দ্রাব্যতা আবার বলা যায় 70। জাস্ট ডিফারেন্স কোথায়, প্রথমটা গ্রাম পার গ্রাম এককে আর পরেরটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম এককে। হাস্যকর বিচিত্র জিনিসপত্র আমাদের বইয়ের মধ্যে দিয়ে রাখছে, ওইটাই পড়তে হবে, বুলশিট। এবার আসো, দ্রাব্যতার একটা বিশেষ একক হচ্ছে মোল পার লিটার। সেই মোল পার লিটার নিয়ে একটু কথা বলা দরকার। নিয়মটা হচ্ছে উপরে দ্রব বা নিচে দ্রাবক, এটা তো সবসময় ইউনিভার্সাল ট্রুথ ফর সলিবিলিটি। এখন দ্রবের আমি নিচ্ছি মোল সংখ্যা, এই যে এস কি মানে সলিউট, আর দ্রাবকের সলভেন্টের নিচ্ছি হচ্ছে আয়তন লিটার এককে। তাহলে এটার এককটা আমাদের কি আসবে, উপরে আসবে হচ্ছে মোল আর নিচে আসবে হচ্ছে লিটার। এটা যখন আসবে তখন একটা মজার জিনিস হবে। সেই জিনিসটা হচ্ছে, দেখো এটাকে যদি আমি চাই লিখতে পারি, উপরে থাকলো এনএসটি অর্থাৎ সলিউটের মোল নাম্বার, দ্রবের মোল নাম্বার ডিভাইডেড বাই, এটাকে আমরা লিখতে পারি ভি কি বলেন তো, এসএন লেখা যায় না লিটার এককে? একই জিনিসই আসবে না? গতদিন দেখাইছিলাম ক্লাসের একেবারে লাস্টের দিকে, অনেকে হয়তো বা ছিলেন না, যে দ্রাবকের আয়তন আর দ্রবণের আয়তন কিন্তু সমান ধরে আমরা হিসাব নিকাশ করি। তবে এটা কখন ঘটে, শুধুমাত্র কঠিন দ্রবকে, স্বল্প দ্রবণীয় কঠিন দ্রবকে যখন আমরা তরল দ্রাবকের মধ্যে দ্রবীভূত করি, তখন হচ্ছে আমরা এটা বলতে পারি যে দ্রাবকের আয়তন আর হচ্ছে দ্রবণের আয়তন সমান হয়। তাহলে এবার দেখেন তো, এইখানেও কিন্তু একক আমাদের একই আসে, তাই না? তাহলে এবং মানও সেমই আসবে, একই মানই আসবে, কারণ লিটার এককে দ্রবণের আয়তন, লিটার এককে দ্রাবকের আয়তন সেম ভ্যালু। সো তাহলে আমরা কি বলতে পারি যে কোনো দ্রাবকে, কোনো দ্রবের দ্রাব্যতা যত মোল পার লিটার, ওই দ্রবণের মোলারিটি তত মোল পার লিটার। তোমরা কি এই ব্যাপারটা বুঝিছো? একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় যেহেতু বলি না, এবার পিয়াল করবে কি জানিস, বরিশাল থেকে নৌকা নিয়ে রওনা দিবে, বৃষ্টি হয়েছে নৌকা নিয়ে রওনা দিবে। সেতি মানে মহননের কবর দিয়ে থুয়ে তারপরে যাবে, বলবে তোকে সলিল সমাধি দেব। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। কোন একটা দ্রবণের মোলারিটি যদি আমি বলি 0.2 মোল পার লিটার, তার মানে আমি বলতে পারি ওইটা হচ্ছে ওই দ্রবের দ্রাব্যতা, তবে ওইটা কিন্তু তাৎক্ষণিক দ্রাব্যতা হবে। আর যদি বলি যে এটা সম্পৃক্ত দ্রবণের মোলারিটি, তাহলে ওইটা হয়ে যাবে সর্বোচ্চ দ্রাব্যতা। তোমরা কিছু বোঝো নাই? ওকে, খুব বুঝলাম। চলো এবার অঙ্ক করতে গেলে আসলে বুঝবা। এই যে কোন দ্রবের দ্রাব্যতার মান মোল পার লিটার এককে ওই দ্রবণের মোলারিটির মানের সমান, ঠিক আছে? তারপরে জেনে নাও কি, দ্রাব্যতার মান যে কোনো এককেই বাইর করতে পারো, কিন্তু যখন কেএসপি বা কেআইপি নিয়ে নাড়াচাড়া করব, তখন যে এস এর ভ্যালুটা আমাদের বসাইতে হয় বা এস এর ভ্যালুটা বের হয়ে আসে, সেটা কিন্তু অবশ্যই বের হবে কোন এককে, মোল পার লিটার এককে। এটার কোনো মাফ নাই। এই ব্যাপারটা কি বুঝছো? কেএসপি বা কেআইপি জিনিসটা আসলে কেসি। সো কেসির মধ্যে যে ঘনমাত্রাগুলো আমরা বসাই, সেটা কোন এককে বসাই? সেটা কি নর্মালিটি, ফর্মালিটি, পার্সেন্টেজ, অন্য কিছুতে বসাই, নাকি সেটা মোলারিটিতে বসাই? সেটা ডেফিনেটলি মোলারিটিতে বসাই। তোমরা কি বুঝছো আমার কথা? ওকে, ঠিক আছে। এই যে এবার আসো, আরো দুইটা এককের বিশাল ব্যাপার আছে। তোমরা কি লাল লেখাটা দেখতে পাচ্ছ ঠিক মতো? ওকে, আমার এই গেঞ্জিটা ভালো হয়েছে না? অনেক গবেষণা করে এটা কিনলাম। গরমকালে কালো গেঞ্জি পরে ক্লাস নিতে খুব কষ্ট হয়, তোমরা তো এগুলো বোঝো না। কিন্তু অন্য যে কোনো কালার পরলে বোর্ড রিফ্লেক্ট করে, এটা আরো বাজে দেখা যায়। তো পরে খুব খোঁজাখুঁজি করে এই কালারটা খুঁজে পাইলাম। এখন কি রিফ্লেকশন আছে? নাই মনে হয়, গরুরা বুঝে না। হ্যাঁ, ওকে, চলো এখন ঘটনা হচ্ছে, সো দ্রবণের ঘনমাত্রা যখন আমরা পার্সেন্ট W/W এককে লিখবো, ওই মানটা কিন্তু কনফিউজড হওয়া যাবে না। দেখো W/W মানে কি, উপরেও গ্রাম নিচেরও গ্রাম, এরকম আছে, উপরেও গ্রাম নিচেও গ্রাম। আবার পার্সেন্ট মানে কি, 100-র মধ্যে হিসাব করছে। এইটা দেখে অনেকেই মনে করে, এইটা মনে হয় এত গ্রাম পার 100 গ্রাম পানি, এই এককে মনে হয় আছে। ব্যাপারটা কিন্তু তা না, এটা কিন্তু কখনো হবে না। আমার কথা কি বুঝেছো? এইটা কখনো হবে না। কিন্তু কখনো যদি এমন হয়, ধরো কি হয়, এখানে লেখা আছে মোল পার লিটার এককে যদি সলিবিলিটির কথা বলে, মানে এইটা, এই পাশেরটা কি ছিল, এই যে এই পার্সেন্ট W/W যেটা, এইটা কি ছিল? এটা হচ্ছে তোমার ঘনমাত্রা ছিল, আর এটা ছিল হচ্ছে দ্রাব্যতা। এই দুইটা মান কিন্তু সমান হয় না।
কিন্তু যদি তুমি মোল পার লিটার এককে লেখো হচ্ছে মোলারিটি মানে ঘনমাত্রা, এইটা যদি লেখো ঘনমাত্রা, তাহলে ওই একই এককেই কিসের সমান হবে, সলিবিলিটির সমান হবে, যেটা থাকবে মোল পার লিটার এককে। এটা হচ্ছে দ্রাব্যতা, এই দুইটা সমান হবে আর কি। সো পার্সেন্ট ডাব্লিউ/ডাব্লিউ দেখে কনফিউজড হওয়া যাবে না, কিন্তু মোল পার লিটারটা কিন্তু সেম, একই জিনিস। আচ্ছা, অঙ্ক করলে ক্লিয়ার হবে। চলেন অঙ্ক করি, ছোট্ট ছোট্ট অঙ্ক, বাচ্চা বাচ্চা অঙ্ক। মব 21 কত কি কক্ষ তাপমাত্রায় 60 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 15 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? বাহ, সুন্দর অঙ্ক। সলিবিলিটি মানে কি ছিল? দ্রব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের দ্রাবক। এটাকে কপি করে রাখি, বারবার কাজে লাগবে আমাদের। কপি। দ্রবের পরিমাণ কত এখানে বলো তাড়াতাড়ি। দ্রব 15 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 15 ডিভাইডেড বাই 60 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে, এটা কিন্তু দ্রবণের ভর, এই 60 গ্রামটা কিন্তু দ্রবণের ভর, তাহলে ডিভাইডেড বাই কিন্তু 60 না, 60 মাইনাস আবার কত বলুন তো? 15, কারণ এটা দ্রবণের ভর ছিল। সেইটা করলে যা আসে তাই করে দেখো তো কত আসে। নিচে থাকবে 45 মানে 1/3 0.333, এটা আসছে কিন্তু 0.333। এটা কোন এককে আসছে? গ্রাম পার গ্রাম পানি। এরপরে এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তাহলে আসবে 33.33, তখন হবে গ্রাম পার 100 গ্রাম পানি। তার মানে কারেক্ট আনসার হচ্ছে গ নাম্বার। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? এত তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, এই 100 গ্রামটা কিন্তু কিসের ভর বলেন তো? দ্রবণের ভর। বাষ্পীভূত করলে 50 গ্রাম অবশেষ পাওয়া যায়। এই যে অবশেষটা পাচ্ছে এটা কিসের ভর বলেন তো? দ্রব। দ্রবের ভর, রাইট। তাহলে দ্রাব্যতা কত পারবেন আপনারা? আমি আর করলাম না। আচ্ছা, তারপরে বলতেছে 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে। এইটুকু হচ্ছে তোমাদের দ্রব, এইটুকু হচ্ছে তোমার দ্রব, আর 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ, এটা হচ্ছে দ্রবণ। এখন এটাকে দ্রবণ বলতে পারি, বা এটাকে আমি আবার কি বলতে পারি বলেন তো? দ্রাবক বলা যায় না, কারণ আয়তনে আছে। মনে পড়ছে তো নাকি? আচ্ছা, লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? আবার বাইর করতে বলছে নাটক করে, লিটার প্রতি। আরে নাটকের শেষ নাই রে। আচ্ছা, দ্রবের পরিমাণ হচ্ছে আমাদের 5 গ্রাম, তাহলে 5 লিখলাম। আর দ্রাবক কত হবে? দ্রাবক আর দ্রবণ তো একই, তাহলে 50 মিলিলিটার লিখে দিলাম। এখন এটা তো মিলিলিটারে ছিল, এটাকে আবার ইনটু 10⁻³ করলে এটা কিসে চলে গেল? লিটারে চলে গেল। লিটার। এটাই আনসার। তাহলে এটা কোন এককে আসছে? গ্রাম পার লিটার এককে। এটা করলে কি আসে দেখতো? 5/50 মানে 1/10 10⁻⁴। কেমনে 100? কি কস এগুলা? ও সরি 100, 10⁻², তাহলে 100। হ্যাঁ 100 হবে। এখন বলেন 100 একক কি? 100 গ্রাম পার লিটার। লিটার। এই তো, তাহলে পুরোটা ছিল হচ্ছে লিটারে আর এটা ছিল হচ্ছে গ্রামে, তাহলে 100 গ্রাম পার লিটার। এই যে বি নাম্বার আনসার। দ্রুত পারতে হবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা 10 গ্রাম পার লিটার হলে 600 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে? এর চেয়ে শিশু অঙ্ক আর হয়? বলো কিভাবে করব? গ্রাম। বলেন। 1000 মিলিলিটার দ্রবণে দ্রব আছে কতদূর বলো দেখি? 10 গ্রাম না? কারণ 10 গ্রাম পার লিটার, তাহলে 1000 মিলিলিটার যদি দ্রবণ নেই আর দ্রাবক নেই, একই তো কথা। আয়তন যেহেতু বলতেছি, দ্রব থাকবে 10 গ্রাম, তাহলে 1 মিলিলিটারে কত? আর কত মিলিলিটার? 600 মিলিলিটার। 6 গ্রাম হবে। কি 6 গ্রাম মানে এমনিতে তো বোঝা যায়। আনসার করতেছিস তাই? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এমনি বোঝা যায়, আমি বুঝি নাই আর কি, বান করছি বুঝি নাই। ভাগ হচ্ছে 1000, এই তো করলে যা আসে। কারেক্ট আনসার কোনটা তাহলে? 6 গ্রাম। এই শিশু অঙ্ক দেখো, এটা কতবার আসছে? আইইউটিতে আসছে। আইইউটিতে যে কঠিন প্রশ্ন আসে, জাস্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাইরে 298 কেলভিন তাপমাত্রায় একটি লবণের 75 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে, এই যে বাবারে, এটা হচ্ছে দ্রবণের ভর, দ্রবণের আয়তন। এত গ্রাম লবণ দ্রবীভূত আছে, এত গ্রাম লবণ দ্রব। লবণের দ্রবণটির আপেক্ষিক গুরুত্ব 1.5 হলে উক্ত তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা কত? এটা হচ্ছে একটা হার্ড টাচিং অঙ্ক, হার্ট টাচিং বা কিডনি টাচিং। যখনই আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে, আপেক্ষিক গুরুত্ব নিয়ে তো কথা বলি নাই, চলো বলে আসি। এই আপেক্ষিক গুরুত্ব কোথায়? হায় আপেক্ষিক গুরুত্ব নাই কেন? আপেক্ষিক গুরুত্বের আলোচনা কোথায় দিতে বলছি আর এরা কোথায় দিছে? এই যে। তাহলে একটা কাজ করি, ওই অঙ্কটাকে একটু টেনে নিয়ে আসি। দাঁড়াও, এটা কি? হ্যাঁ, এটাকে নিচে নামাই দেই। ওকে, দেখেন আপেক্ষিক গুরুত্ব নিয়ে ডিটেল আলোচনায় যাচ্ছি না, একাডেমিক ক্লাস হলে যাইতাম, যদি কেউ চাও দেখে নিতে পারো। সম্ভবত 2 নাম্বার সলিবিলিটির একাডেমিক ক্লাস আমি দেখাই দিছি। সেই জিনিসটা হচ্ছে
এটা একটা ঘনত্ব বোঝায় একরকম, যে একটা পদার্থ পানির তুলনায় কত গুণ ভারী। তো সেক্ষেত্রে আমরা পানিটাকে যেটা নেই সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। সো হোয়াট এভার, ওইখান থেকে আমরা আলটিমেটলি এই সমীকরণটাতে আসতে পারি যে কোনো একটা পদার্থের ডেনসিটি সেটা হচ্ছে ওই পদার্থেরই আপেক্ষিক গুরুত্ব, এই যে এসপিজিআর মানে আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি বলে ইংরেজিতে, মানে ইন শর্ট হচ্ছে এসপিজিআর। সো ওই পদার্থেরই আপেক্ষিক গুরুত্বকে গুণ করে দিতে হবে হচ্ছে পানির ঘনত্ব দিয়ে, ডিডব্লিউ মানে কিন্তু পানির ঘনত্ব। তাহলে দেখেন তো ওই বস্তুর ঘনত্ব মানে কি হবে, তারই আপেক্ষিক গুরুত্ব ইন্টু 1000 আসবে, তাইলে একক আসবে কি কেজি পার মিটার কিউব। আর যদি আমি ওই বস্তুর আপেক্ষিক গুরুত্বকে 1 দিয়ে গুণ করি তাহলে আসবে হচ্ছে গ্রাম পার সিসিতে। কিছু মনে হয় বোঝো নাই? মানে পানির ঘনত্ব, ডেনসিটি অফ ওয়াটার, কিন্তু আমরা যেমন বলি যে 1000 কেজি পার মিটার কিউব, পানির ঘনত্বকে আবার বলা যায় 1 গ্রাম পার সিসি। একই কথা, কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সিসিতে আসলে এটাই আসে আর কি। সো তার মানে একটা কথা বোঝেন, কোন একটা দ্রবণের, দ্রবের, দ্রাবকের, হোয়াটএভার, কোন একটা কিছুর আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকার মানে ওই মানটার পিছনে তুমি শুধু লাগাই দিবা কি বলো তো, গ্রাম পার সিসি, তাহলে ওইটাই হয়ে যাবে ওই বস্তুর কি ঘনত্ব। বুঝেছো? বোঝা না? জি ভাইয়া, বুঝছি। ওকে, ঠিক আছে। এবং ওইটা কিন্তু আমাদের সিজিএস পদ্ধতিতে বেরোচ্ছে। তাইলে আচ্ছা, ওই অঙ্ক তাহলে পরে যাচ্ছি, একটা অঙ্ক বাকি আছে, এটা একটু করে আসি, বাচ্চা অঙ্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। একটি বিকারের পরিষ্কার দ্রবণের মধ্যে, খুবই পছন্দের প্রশ্ন আমার এটা, পরিষ্কার দ্রবণ মানে কি বলতো? এটা কি দ্রবণ, কি হইতে পারে? সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত বলেন? সম্পৃক্ত। আচ্ছা, পরিষ্কার দ্রবণ কথাটার মানে হইতে পারে অসম্পৃক্ত, হতে পারে। অসম্পৃক্ত অথবা সম্পৃক্ত। তবে জিনিসটা অধক্ষিপ্ত নয়, হয় সে অসম্পৃক্ত অথবা সে সম্পৃক্ত, যে কোনো একটা। আচ্ছা, তো বলতেছে একটি বিকারের পরিষ্কার দ্রবণের মধ্যে দ্রবের একটি স্ফটিক যোগ করা হলো, মানে এক টুকরা ধরো মিশ্রি অ্যাড করছো, স্ফটিক, দ্রবটা আগে থেকে ওর মধ্যে গোলানো ছিল। বিকারের তলদেশে স্ফটিকটি অপরিবর্তিত থাকলে দ্রবণটি কোন ধরনের, মানে আগে আগে যে দ্রবণটা ছিল সেটা কোন ধরনের, রাইট? এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তার কারণটা হচ্ছে আগে থেকেই যদি দ্রবণটা আমার সম্পৃক্ত থেকে থাকে তাহলে কি হবে, আমি স্ফটিকটাকে অ্যাড করার পরেও ওইখান থেকে কোনো কিছু ভেঙে চুরে আর দ্রবণে যাবে না, বোঝা না? কারণ দ্রবণ তো আগে থেকে সম্পৃক্ত ছিল। আর অসম্পৃক্ত যদি থাকতো তাহলে কিন্তু স্ফটিকটা অপরিবর্তিত থাকতো না, স্ফটিকটা পরিবর্তিত হয়ে কমে যাইতো, দ্রবণের ঘনমাত্রা বেড়ে যাইতো, দ্রবণের মধ্যে আরো দ্রব্য বেড়ে যাইতো আর কি। খুবই সুন্দর প্রশ্ন। তোমরা এইসব প্রশ্ন এই যে একাডেমিকে দেখাই দিতেছি, এগুলাই যখন অ্যাডমিশনে দেখবা বিভিন্ন বড় বড় সাইনবোর্ডওয়ালা কোচিংয়ে, তোমরা বলবা আরে এই ভাইয়াটা কত জানে রে, কি সুন্দর। হ্যাঁ, কি এইগুলা তো জীবনও দেখি। এইগুলা দেখাবেও না, এইগুলা দেখায় না, এইসব সুন্দর সুন্দর প্রশ্ন দেখায় না, ক্লাসে এসে ভাব মারে, কি আর বলবো। চলো যাই হোক, এখন এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা, লবণের 75 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ, এটা কিন্তু দ্রবণের আয়তন, এত গ্রাম লবণ দ্রবীভূত আছে, লবণের দ্রবণটির আপেক্ষিক গুরুত্ব এত হলে দ্রাব্যতা কত। একটা জিনিস খেয়াল করো, দ্রাব্যতা এখানে কোন এককে বের করছে, যেহেতু একক লেখে নাই, তাহলে আমরা এটা কি বুঝবো বলেন তো? গ্রাম পার 100 গ্রাম পানি। এইটা কিন্তু গ্রাম পার 100 গ্রাম পানিতে আছে। সো তাহলে তোমার এখানে যে ডেটা দেওয়া তা দিয়ে কাজ করলে হবে না, মানে ওই ডেটার বাইরে একটু যাওয়া লাগবে আর কি। চলো দেখি কি হয়। ঘটনা হইল আমার এখানে কি জানা আছে, দ্রবণের আপেক্ষিক গুরুত্ব, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, দ্রবণের ঘনত্ব ইকুয়াল টু কি হবে বলেন তো, দ্রবণের ভর বাই দ্রবণের কি আয়তন, না? 1.5 গ্রাম পার। দ্রবণের ভর ভাগ হচ্ছে দ্রবণের আয়তন, লেখা যায় তো নাকি? এখন বলো তো, এই দ্রবণের ঘনত্বের মান আমরা কত বসাবো? দ্রবণের ঘনত্বের মান বসাবো হচ্ছে 1.5, এটা কিন্তু কোন এককে বসাইছি বলেন তো, গ্রাম পার সিসি এককে, ইকুয়াল টু দ্রবণের ভর, এটা আমরা বাইর করতে চাই যে দ্রবণটার ভর কত। এবার নিচে বসাবো হচ্ছে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন ওরা বলে দিছিল 75 মিলিলিটার, তাহলে লেটস পুট ইট 75 বসাই দিয়ে দেখো তো একটু কত আসে এটা। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে দ্রবণের ভর 112.5। 112.5, একক তো বললে না, ও তোমাদের তো বলার অভ্যাস না, গ্রাম হবে, কারণ এটা গ্রাম পার সিসি, এটা হচ্ছে শুধু সিসি, তাহলে ওটা গ্রামে আসছে।
এটা হচ্ছে দ্রবণটার ভর। তাহলে এবার বলেন আমরা কি বাইর করতে চাই? দ্রাব্যতা বাইর করতে চাই, তাই না? তাহলে অতএব সলিউবিলিটি এস ইকুয়াল টু উপরে থাকে হচ্ছে দ্রব, নিচে থাকে হচ্ছে দ্রাবক। দ্রবের ভর কত? দ্রবের ভর কত? 38 গ্রাম। নিচে দ্রাবকটা কত হবে আমাদের? এইটা হচ্ছে দ্রবণের ভর 112, ওইটা -38। 112.5 মাইনাস হচ্ছে 38। এই তো। এখন এত কাহিনী কেন করলাম? কারণ একটা জানা ছিল আয়তনে আর একটা জানা ছিল ভরে। একই রাশিতে না আসলে তো আমি বিয়োগটা করতে পারতাম না, দ্যাটস আমাদের এই কাহিনীটা করা লাগছে। করে দেখো তো কত আসে এটা। এ নাম্বার 0.51। 0.51 যেটা আসছে ওটা কোন এককে আসছে? গ্রাম পার গ্রাম পানিতে। পার গ্রাম এককে। তাহলে এবার 100 দিয়ে গুণ করে দিলে কারেক্ট আনসার হবে এ নাম্বার। এই তো শেষ। তারপরে এইটাই না করাইলাম কেবল? হ্যাঁ হ্যাঁ, এখানে হার্ট টাচিং এর চিহ্নটা দেয়া আছে, এখানে দেয়া নাই। এই রে কোথা করে কি কই আর তারা কি বুঝে কি স্লাইড বানায় কে জানে। হ্যাঁ এই যে হার্ট টাচিং, ঠিক আছে। এই হার্টের উপরে উঠে গেছে। ওকে ঠিক আছে, চলো এবার এত তাপমাত্রা এত আপেক্ষিক গুরুত্বের এত মিলিলিটার দ্রবণে এত গ্রাম দ্রব আছে, এ তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো। আমি একটা শয়তানি করতে পারি, সেই শয়তানিটা কি জানো? সেটা হচ্ছে যেহেতু দ্রাব্যতা মানে আমরা জানতাম কি জানতাম? এস ইকুয়াল টু দ্রব ডিভাইডেড বাই হচ্ছে দ্রাবক। আমাকে যেহেতু কোনো একক ফিক্স করে বলে নাই, আমি কিন্তু চাইলে এটাও করতে পারি। দ্রবের পরিমাণ হচ্ছে 12.5, দ্রাবক হচ্ছে বসাই দিব 50। কত আসে দেখো তো এটা? 12.5 ভাগ 50। 0.25। 0.25 একক কি হবে বল বাবা? গ্রাম পার গ্রাম পার মিলিলিটার। গ্রাম পার মিলিলিটার। এটাই আমার অঙ্ক শেষ। এটা একটা কারেক্ট আনসার। কিন্তু আমাদের দেশে যে নাটকগুলা করে সেটা হচ্ছে দ্রাব্যতা বাইর করতে বললেই হচ্ছে যে গ্রাম পার গ্রামে বাইর করে বা গ্রাম পার 100 গ্রামে বাইর করে। ওই জন্য তোমার যে কাজটা করা লাগবে সেটা বুঝছো তো কি করা লাগবে? হ্যাঁ ওই আপেক্ষিক গুরুত্বের থেকে দ্রবণের ভর 100% সেম অঙ্ক, একটু আগে যে অঙ্কটা করাইছি ওইটাই। সো নিজেরা পারবো তো নাকি? হ্যাঁ ওকে, সো কইরা নিয়ে আমি আর করলাম না আর কি। ওকে, তারপরে বলেন এখানে কি হবে? 110 মিলিলিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে এত আপেক্ষিক গুরুত্বের কোনো পদার্থের এত মিলি। উফ, অস্থির অঙ্ক। কর এটা, আমি রিমোটটা নিয়ে আসি, তাড়াতাড়ি কর ফাস্ট। এই পিয়াল পারিস নাই? 0.29। এত মিলিলিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে এত আপেক্ষিক গুরুত্বের কোনো পদার্থের এত মিলিলিটার। কোনো পদার্থের মানে কি? এটা কি দ্রব না? হ্যাঁ দ্রবের দেওয়া আছে আয়তন, দ্রবের আয়তন থেকে কি বের করতে পারবেন? আপেক্ষিক গুরুত্ব যেহেতু জানেন, ভর বাইর করা যাবে না? হ্যাঁ বুঝছি এবার। 8.8 গ্রাম। তারপরে দ্রাব্যতা বাই করা লাগবে। আপেক্ষিক গুরুত্বটা তো দ্রবের, ওটাতে তুমি দ্রবণের ভর বের করবা কেমনে? তোর উপর ভর বাইর করবো, হুম, তারপর ওই জায়গা দিয়ে মিলিলিটার বিয়োগ করে পানির আয়তন বের করবো, একটা ঘটনা শোন। তারপর পানির ভর। মঞ্জুরের নাম দেখলে আমার মনে পড়ে, আমার এক বন্ধু আছে, ওর নাম হচ্ছে মঞ্জুর। ওকে আমরা নানা বলে ডাকতাম। তো আমার বাসার কাছেই ছিল ওর বাসা। ওর আব্বু অনেক বড় লোক ছিল, মানে ওদের অনেক টাকা পয়সা আর কি। আর আমি যখন এসএসসি পরীক্ষা দিছি তখন আমাদের বাসায় খুব বাজে অবস্থা, ভয়াবহ বাজে। তখন এমনকি আমার এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা ছিল না, এত বাজে অবস্থা ছিল। এখন সবাইকে তো বলাও যায় না, কারণটা হচ্ছে আমার বাপে তো বনেদি ব্যবসায়ী ছিল এক আমলে, কিন্তু ব্যবসায় ধরা টরা খায় খুব বাজে অবস্থা চলে আসছিল আর কি। তো বাড়ি একটা আছে, বিশাল বাড়ি, বাইরে থেকে দেহে মানুষ মনে করে রাজপ্রাসাদ, কিন্তু ভিতরে যে বাজে অবস্থা এটা তো করে শেয়ার করা যায় না। তো তখন আম্মু, মঞ্জুরের আম্মু একবার আমাদের বাসায় আসছিল, তখন আন্টিদের মধ্যে মানে আম্মুর সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে। তখন আম্মু একদিন বলছিল আর কি যে ভাবি এরকম একটু হেল্প করেন। তো পরে আন্টি টাকা দিছিল, ওই টাকা দিয়ে আমার হচ্ছে রেজিস্ট্রেশন করা। মজা। সেই মঞ্জুরকে দেখে মনে পড়লো। চলো, সেটা হচ্ছে
110 ওই মঞ্জুর, তারপরে আমরা ইন্টারমিডিয়েটে উঠলেও বিয়ে করে ফেলছে। এটা ভালো তো, আমরা বেহুদা টাইম নষ্ট করছি। মঞ্জুরকেও তোমাদের এই যে ইন্টারমিডিয়েট চলে যাচ্ছে, ওরা বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি। আচ্ছা, 110 মিলিলিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে এত গ্রাম আপেক্ষিক গুরুত্বের এত আছে, দূরও এটা পারে না কিছু। আমরা কি লিখবো? দ্রবের ঘনত্ব ইকুয়াল টু, উপরে থাকবে কি দ্রবের ভর ভাগ হচ্ছে দ্রবের আয়তন। 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 এই অঙ্ক আসবে না, একটু বেশি কঠিন আর কি, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে হার্ড টাচিংটা কিভাবে হয় আসলে। এখন বলো তো ঘনত্ব কত? তাহলে আমি একবারে লিখতেছি, দ্রবের ভর আমি এখান থেকে পাবো হলো, দ্রবের ভর পাবো হলো, দ্রবের ঘনত্ব কত? ঘনত্ব হইতেছে 1.15 ইন্টু দ্রবের আয়তন হচ্ছে 20.7। আচ্ছা তাহলে করো তো, কত আসে এটা? এটা আসে 23.805। আচ্ছা এত কি গ্রাম? এটা হচ্ছে কি বেরোইছে আমাদের? এটা বেরোইছে হচ্ছে দ্রবের ভর। এবার এবার আমরা S ইকুয়াল টু কি লিখবো? দ্রব ডিভাইডেড বাই হচ্ছে দ্রাবক। বলো। পানির ভর। হ্যাঁ, দ্রব কত আমাদের? দ্রব হচ্ছে 23.8 গ্রাম। 23.8 গ্রাম বসাইলাম। নিচে কি বসাবো বলেন? দ্রাবক বসানোর কথা। 110 মাইনাস 20.7। মনোযোগ দাও। নিচে আমি বসাবো হচ্ছে, দেখো আমার কাছে এত মিলিলিটার সম্পৃক্ত জলীয় দ্রবণ ছিল না, আমি নিচে বসাবো হচ্ছে 110। কারণটা বোঝো, 110 মিলিলিটার দ্রবণের আয়তন, আবার 110 মিলিলিটার কিন্তু দ্রাবকেরও আয়তন। বোঝা না? হ্যাঁ বুঝছি, যেহেতু আয়তনে দেওয়া আছে। আয়তন তো একই হবে। এই গরুরে বোঝা না এটা? হ্যাঁ বুঝছি। এইবার আমাকে বলো এরপরে কি হবে তাহলে? এরপরে আমি একটা নাটক করব, দেখো তো নাটকটা তোমাদের ভালো লাগে কিনা। এইটার সাথে আমি লিখে দিব হচ্ছে গ্রাম, কারণ পানির ঘনত্ব তো 1 গ্রাম পার মিলিলিটার বা সিসি, তো একই তো থাকবে, বুঝতে পারছিস? আচ্ছা এটা করে দেখেন কত আসে। মিষ্টি খাই, মঞ্জুরের বিয়ের মিষ্টি। 21.0.21। হ্যাঁ 21.63। এই তো একক কি হবে এটার? গ্রাম। গ্রাম পার 100 গ্রাম পানি। পার 100 গ্রাম পানি। এই তো হয়েছে কি জানিস, মঞ্জুরের বিয়ের যখন দাওয়াত দিছিল, আমি আম্মুরে কই নাই লজ্জায়, এটা কোনো কথা? আমার বন্ধুর বিয়ের দাওয়াত আমি দিতেছি, আমি পড়ি ইন্টারমিডিয়েটে, আমি অসুস্থ। ওকে, সো এই তো হয়ে গেল। বুঝছেন আপনার অঙ্কটা? হ্যাঁ ওইখানে পানির আয়তন আর এই ভর এই অঙ্ক আসবে না, করাইছি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। কি বলছে? কোন দ্রবের দ্রাব্যতা 30, ওই দ্রবণে 500 মিলিলিটারকে সম্পৃক্ত করতে কতখানি লবণ লাগবে? বাহ, ওরে আল্লাহ, দ্রবণের আগু দিয়ে দিছে 1.2। তাহলে কি করব? আয়তন আর এইটা থেকে আমরা ভর বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখবো হচ্ছে অতএব দ্রবণের ভর, বলো কত? 1.2 ইন্টু 500 না 600। এটা আসে হচ্ছে 600 গ্রাম। এরা খালি মান কয়, এরা এককে অভ্যস্ত না রে, অশিক্ষিত বলা হয়। আচ্ছা এটা গেল দ্রবণের ভর। তাহলে এবার আমরা কি বলবো? আমরা যদি সরি, দ্রাব্যতা কত দিছে? 30। তার মানে কি বলেন তো? 130 গ্রাম যদি দ্রবণ বানাইতে চাই, 130 গ্রাম দ্রবণ সম্পৃক্ত হয় কতটুকু দ্রবে বলেন তো? 30 গ্রাম দ্রবে না? দ্রব, হ্যাঁ 30 গ্রাম দ্রব। বুঝতে কি পারছিস? দ্রাব্যতা হচ্ছে 30, তার মানে কি 100 গ্রাম দ্রাবকে 30 গ্রাম হচ্ছে লবণ আছে।
তার মানে টোটাল দ্রবণটা তো হয়ে যাবে 130। তাহলে আমরা বলতে পারি না 130 গ্রাম দ্রবণ সম্পৃক্ত হয় তখন কি দিয়ে? 30 গ্রাম দ্রব দ্বারা। তাহলে 1 গ্রাম দ্রবণ বানাইতে কি লাগবে, আর কত গ্রাম দ্রবণ বানাবো আমরা আলটিমেটলি? 600 গ্রাম দ্রবণ বানাইতে কি লাগবে? এই তো বাচ্চা জিনিস। 30 × 600 ভাগ হচ্ছে 130, করে দেখবা কি আসে। বুঝতে কি পারিছো? 138.400 এত কি গ্রাম। এত গ্রাম। এই তো শেষ। ওকে, তারপরে কি বলেছে? এত তাপমাত্রায় কোনো দ্রব্যের দ্রাব্যতা 80। এইটা হইলে ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ বানাইতে গেলে কত গ্রাম দ্রব আর কত গ্রাম দ্রাবক লাগবে? শিশু জিনিস। দ্রাব্যতা 80 মানে কি বলেন তো? অতএব 180 গ্রাম 80 গ্রাম দ্রবণে দ্রবণে দ্রব কতখানিক লাগে? 80 গ্রাম। তাহলে আমি তো বানাবো 1000 গ্রাম। 1000 গ্রাম যদি দ্রবণ হইতে হয় তাহলে আমার লাগবে কত? 80 ইন্টু হচ্ছে 1000 ভাগ হচ্ছে 180। করে দেখেন তো কত আসে। 444.44 .44। এত তোরা একক বলিস না রে কখনোই, হায় রে। আচ্ছা, তাহলে এতখানিক লাগবে হচ্ছে আমাদের দ্রব। তাহলে অতএব দ্রাবক থাকবে সেখানে কতখানিক? 1000 গ্রাম তো টোটাল সিস্টেম, মাইনাস হচ্ছে 444.44। 555.55 555.55 এত গ্রাম। এই আনসার শেষ। শিশু শিশু অঙ্ক। দ্রাব্যতা নিয়ে পাগল হয়ে যায়, এ ভাই দ্রাব্যতা, রে আল্লাহ। 10% W/W সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা কত? এইটাই না দ্রাব্যতা নাকি? না, পার্সেন্ট W/W তে থাকলে কখনো এটা দ্রাব্যতা বোঝায় না, এখান থেকে হিসাব করতে হবে। 10% W/W এর মানে আমরা পরিমাণগত রসায়নে কি শিখছিলাম? এর মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 100। W/W মানে উপরেরটাও গ্রামে নিচেরটাও গ্রামে। তারপরে আরো শিখছিলাম মোলারিটি মানে হচ্ছে কি? মোলারিটি মানে ঘনমাত্রা মানে হচ্ছে কি? ঘনমাত্রা মানে হচ্ছে উপরেরটা হলো দ্রব আর নিচেরটা কি বলেন তো? দ্রবণ। দ্রবণ। আচ্ছা, এইটা হচ্ছে আমার কাছে দেওয়া আছে। এবার তাহলে আমরা কি বলতে পারি? 100 গ্রাম দ্রবণের মধ্যে 10 গ্রাম দ্রব, তো আমার দ্রাব্যতা লাগবে। তাহলে অতএব সলিউবিলিটি S = কত আসবে? দ্রব আসবে হচ্ছে 10 গ্রাম, ঠিক আছে, উপরেরটাই ঠিক আছে। নিচে কি থাকবে বলেন তো? 100 গ্রাম মাইনাস হচ্ছে কত? 10 গ্রাম। কেউ বোঝে না? বুঝছি। এই তো অঙ্ক শেষ। ও, এটা তো দ্রবণ হবে না, এটা কি হবে? দ্রাবক। বুঝতে পেরেছো বন্ধুরা? এটা করলে যা আসে। এটা কোন এককে আসবে? এটা কিন্তু গ্রাম পার গ্রামে। 0.1111 গ্রাম পার গ্রাম পানি আসছে, তারপরে তুমি এই যে 100 দিয়ে গুণ করলে 11.11 গ্রাম পার 100 গ্রাম পানি হয়ে গেল। 10% W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা কত? এটা ভালো অঙ্ক। দেখো এখানে 10% W/V আছে। এখন তোমার চাইলে অনেকক্ষণ ভাইবা দেখতে পারো, বাট এখন আসলে দ্রবণের মোলারিটি বাইর করা ছাড়া আর কোনো উপায় নাই যে দ্রবণের দ্রাব্যতা বাইর করার। তাহলে আমরা একটা কাজ করি, 10% W/V এটা থেকে মোলারিটি বাইর করার উপায় কি? C = ফর্মুলা মনে আছে 10P/M। তাহলে 10 × 10 বাই হচ্ছে 40। এটা করিলে কি আসবে? সামথিং আসবে। একক কি হবে? মোল পার লিটার। এটাই হচ্ছে ওই দ্রবণের দ্রাব্যতা, 2.5 মোল পার লিটার। এইটাই হচ্ছে ওই দ্রবণের দ্রাব্যতা। কোন এককে? মোল পার লিটার এককে। বোঝাছো বন্ধুরা? হ্যাঁ বুঝছি। শেষ। তোকে তো আধা ঘন্টা হলে সব ক্লাস শেষ হয়ে যাবে রে। দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ভাগ, উফ, এটা আমার মারাত্মক পছন্দের একটা অঙ্ক। এই অঙ্কটা করেন তো আপনারা এখনই, তাড়াতাড়ি 5 মিনিট ব্রেক দিই, করো। এই অঙ্ক আসবে না পরীক্ষায়, বাট আমার খুব পছন্দের। এটা বেসিক্যালি শাওনের পছন্দের অঙ্ক। আমারে দিছিল ভাই, এটা অবশ্যই কিন্তু ক্লাসে করাবেন। আমি আচ্ছা ঠিক আছে করাবো, পরে করাইতে যাই দেখি আসলেই তো মজার। করো, স্ক্রিনশট মারো। আমার একটু এই যে ইয়া অফ করে আবার রিসেট করা লাগবে, আমি রিস্ক নিতে চাচ্ছি না। পুরো ক্লাসের রেকর্ড চলে গেলে ঝামেলা। আমরা একটা জিনিস ধরে নেই, শোন এখন। সেটা হচ্ছে ধরলাম সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল হচ্ছে
ধরি সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু এক্স গ্রাম ধরো, তাহলে অতএব বলো তো পানি কতখানি ছিল? আচ্ছা মোল নাম্বারে ধরবো? হ্যাঁ এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ ভাই ধরেন। না থাক, ওইটাই মোলে থাক। মোলেই তো। মোলেই তো দেখো না, ওয়াই গ্রাম থাকুক, হইল, ভর ধরছি। তাহলে এবার বলো তো অতএব এক্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত হবে? ওর নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই সিস্টেমের মোট মোল সংখ্যা না? ওর নিজের মোল সংখ্যা কত বলো? এক্স না? হ্যাঁ হ্যাঁ, divided by our ভর এক্স বাই 40, 40 নিচে যাবে হচ্ছে এক্স বাই 40 প্লাস ওয়াই বাই হচ্ছে 18। 18 এখন এই বস্তুটার মান আসলে আমরা জানতাম, এই বস্তুটার মান হইতেছে 0.2, বোঝনি? বুঝছি। এই যে থাকুক, এই যে থাকলো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এবার আবার আমরা আর এক কাজ করি, চলো পানির জন্য এই সেম ইকুয়েশনটা লিখে ফেলি। তাহলে এবার কি লেখা যাবে? সেম ইকুয়েশনই আসবে, উপরে x of H2O ইকুয়াল টু উপরে কি থাকবে? y বাই 18 আর নিচে আসবে এই সান্দুটা। এখন এইটার মান কত বলো দেখি? 0.8। 0.8 এইটার মান হচ্ছে 0.8 ইকুয়াল টু ওই বস্তু। এটার অ্যানসার কি 55.55? তা তো জানি না, আনসার তো মুখস্থ নাই। এরপরে যে কাজটা করবা তোমরা, আমার এরকমই আসছে। এটা দিয়ে এটারে ভাগ করে দাও, তাইলেই তো হয়। 1কে দিয়ে 2কে ভাগায় দাও, বুঝিছো? এটা কেউ আমার কথা বোঝে না। জি এটাকে দিয়ে ওটাকে ভাগায় দাও, ছোট করে দিয়ে দাও। হ্যাঁ, ভাগ করে দেখো তো কত আসে। ভাগায় দিলে বেশ কিছু জিনিস কাটাকাটি চলে যাবে না? এইটাকে নিয়ে আসি হচ্ছে এই জায়গায়। এবার তাহলে অতএব ধরো 1 ডিভাইডেড বাই আমরা 2 করলাম, 1 ডিভাইডেড বাই 2 করলে কত আসে? সরি, আমরা একটা কাজ করি, 2 ডিভাইডেড বাই 1 করি, তাহলে বাম পাশে থাকবে কত? শুধুমাত্র 4 না? 4 ইকুয়াল টু ডান পাশে কি থাকে দেখেন তো? নিচের দুইটা রাশি কাটাকাটি যায়। নিচের দুইটা কাটাকাটি যে উপরে থাকবে কত? উপরে থাকবে হচ্ছে তোমার ওয়াই বাই 18, ওয়াই বাই 18 আর মানে নিচের নিচে থাকবে x বাই 40। নিচে থাকবে হচ্ছে এক্স বাই 40। এখন বেসিক্যালি আমার আর কিচ্ছু দরকার নেই, আলাদা করে এক্স আর ওয়াই এর মান দরকার নেই। আমার কিন্তু কোন রেশিওটা দরকার বলো তো? এস দরকার না, দ্রাব্যতা। দ্রাব্যতা মানে কি? দ্রব বাই দ্রাবক, দ্রব বাই হচ্ছে দ্রাবক। এখন আমাদের দ্রবের ভর কত? দ্রবের ভর হচ্ছে এক্স আর দ্রাবক হচ্ছে ওয়াই। আমার সিম্পলি এক্স বাই ওয়াই এর রেশিও দরকার। তার মানে এক্স এই পাশে আর ওয়াই এখানে নিচে নিয়ে আসলে কি হবে বলেন তো? এক্স উপরে উঠছে, ওয়াই নিচে নামছে, তার মানে 40 যাবে উপরে, নিচে হচ্ছে 18 ইন্টু হচ্ছে 4। এটা করলে যা আসে তাই। কত আসে দেখো তো? আমি সহজ করে দিচ্ছি। কিভাবে করছো বলো? মোল বাই মোল দিয়ে আর সহজ হয় না? তো 0.5555 আছে। 0.2 n H2 equal to 0.8 n সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তো সরাসরি বের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এবার আসো আমরা একটু দ্রাব্যতা গুণফল ধ্রুবক কাকে বলে এটা একটু শিখি। এইভাবে চিন্তা মাথায় আসে না, এত কঠিন ভাবে। ওকে, সো ধরো একটু দেখাই হতো আমার। একটা লবণ, ওই যে গ্রুপে দিয়ে দিই সবাই দেখবে, একটা লবণ আছে ধরো AB3, সেই লবণ দ্রবণে যখন বিয়োজিত হবে তখন A3 প্লাস আর হচ্ছে 3B মাইনাস তৈরি করবে। সো এখন এই বস্তুর দ্রাব্যতা যদি হয়ে থাকে S মোল পার লিটার, তাহলে প্রথমে এই দুইটা 0 0, পরে এটা কি হবে? এটা ভেঙে চুরে গেল, এটা তৈরি হলো S মোল প্রতি লিটারে আর এটা তৈরি হলো 3S প্রতি লিটারে। তাহলে আমরা এটাকে কি বলি জানো? এই বস্তুটুকু, এই যে S মোল পার লিটার, এইটাকে আমরা বলবো হচ্ছে কি বলেন তো? এইটা হচ্ছে তোমার A3 প্লাস এর কি দ্রাব্যতা, বোঝো নাই? আর ওইখানে যে 3S মোল পার লিটার, এই বস্তুটা হইতেছে তোমার কি বলতো? এইটা B হচ্ছে minus এর দ্রাব্যতা। হ্যাঁ B3, 3B মাইনাস না, কিন্তু B মাইনাস এর দ্রাব্যতা। সো এটা প্রায় লাগে
দেখাই দিলাম আর কি। এখন আসেন আমরা যদি এই বিক্রিয়াগুলোর কেসি বাইর করি, জাস্ট সিম্পল কেসি, সেই কেসির ইকুয়েশন কি আসবে আমাদের? এই বিক্রিয়ার কেসি এর ইকুয়েশন আসবে হচ্ছে A3+ আয়নের ঘনমাত্রা ইন্টু B- আয়নের ঘনমাত্রার পাওয়ারে 3, আর নিচে যাবে হচ্ছে AB3 এর ঘনমাত্রা। এখন ঘটনা হইতেছে এই বস্তুটা তো সলিড, সো সলিডের যে সক্রিয় ভর সেটা, হ্যাঁ সেটা কত? 1। আবার অন্যভাবে চিন্তা করা যায়, এটা যেহেতু আমাদের স্বল্প দ্রবণীয় দ্রব ছিল, তাহলে এ যে পরিমাণে দ্রবীভূত হওয়ার তো খুবই সামান্য হয়েছে, সো আলটিমেটলি এর ঘনমাত্রা অপরিবর্তিত ছিল, এইভাবে ভাবা যায়। তবে ওই ভাবনার চেয়ে এটা 1 ধরাটা বেশি ভালো আর কি। আচ্ছা, তাহলে এই যে যে কেসিটা থাকে, এই কেসিটাকে তখন আমরা আদর করে কি বলি বলো তো? এই কেসিটাকে বলা হচ্ছে কেএসপি। বোঝো নাই বন্ধু? সো কেএসপি এর ইকুয়েশনে তাহলে ফাইনালি কি থাকলো? ফাইনালি আমাদের থাকে হচ্ছে বলা যায় কেএসপি ইকুয়াল টু হচ্ছে ওই যে উৎপাদে যে আয়নগুলো তৈরি হয়, সেই আয়নগুলোর যে দ্রাব্যতা গুণফল হবে সেটাই। দ্যাটস ইট। বুঝেছো? এখন আমরা এটার মান বসাই চলো। A3+ আয়নের ঘনমাত্রা ছিল হচ্ছে S, এটার ছিল হচ্ছে 3S, এর পাওয়ার আসবে হচ্ছে হোল কিউব। তার মানে আসে কত এটা আলটিমেটলি? 27s⁴। এখন আসেন KIP কেমনে বাইর করে? KIP বাইর করাটাও একই, শতভাগ একই। KSP আর KIP একই জিনিস, শুধুমাত্র এটাকে আমরা তখন KSP এর জায়গায় KIP বলি যখন কি হয় জানো? এই দ্রাব্যতার মানগুলো আমরা বসাই হচ্ছে SI ইন্টু হচ্ছে 3SI⁴, তাহলে আসবে হচ্ছে 27s⁴ SI⁴। আর এইখানে হচ্ছে S বলতে বসাইছি কোনটা বলেন তো আমাকে একটু? আর একটা ছিল না আমাদের S max? হ্যাঁ, এখানে আমরা বসাইছি হচ্ছে S maxটাকে। আইডিয়াটা কি বোঝা গেছে? ডিফারেন্সটা বোঝা গেছে? এই তো, তাহলে এখানে হচ্ছে আমরা বসাবো S max এর পাওয়ারে ওই জিনিসটা, এই S max⁴। ইকুয়েশন শতভাগ একই, জাস্ট S এর ভ্যালুটা তুমি কি বসাচ্ছ তার উপরে ডিপেন্ড করবে আর কি। ওকে, চলেন এবার অঙ্ক করি। তার আগে একটু বলে নেই, এই ঘটনা যদি ঘটে প্রথমটা, যে আমাদের KIP কম, হ্যাঁ, তাহলে এটা কেমন দ্রবণ হবে বলো? শিওর? ওকে, এভাবেই তো হয়। পিয়াল স্যার বলেছে এটা হচ্ছে অসম্পৃক্ত হয়। ওকে, আর যদি সমান সমান হয়ে যায় এটাকে আমরা বলি সম্পৃক্ত, আর যদি বড় হয়ে যায় কোনোভাবে তাহলে এটাকে আমরা কি বলবো? অধক্ষিপ্ত। এই তো শেষ, সহজ জিনিস, বাচ্চা ব্যাপার। তাহার পরে দ্রাব্যতা গুণফল ধ্রুবক ও আয়নিক গুণফল ধ্রুবকের একক। কি বিপদ! ধরো তোমার যদি কোনো একটা দ্রব্য হইতো এরকম যে AB4, তাহলে এটা বিয়োজিত হইলে কি তৈরি হতো? A4+ যোগ হচ্ছে 4B-। এখন চারটা কয়টা আয়ন তৈরি হয়েছে? 5টা আয়ন তৈরি হয়েছে না? দেখো, এর একটা আর ওর 4টা, 5টা আয়ন তৈরি হয়েছে। তাহলে এর দ্রাব্যতা যদি S হয় তাহলে এটা হবে S, এটা হবে হচ্ছে 4S। তাহলে আমাদের আলটিমেটলি KSP এর ইকুয়েশনে কি থাকবে? KSP = S × 4s⁴, মানে আলটিমেটলি কত? 4 পাওয়ারে 4, আল্লাহ মাহবুব জানে কত হয়। দেখতো 416 256। 256, রাইট। এখন S⁵ 5। আচ্ছা, তো এখন এরকম 5টা আয়ন যদি তৈরি হয়, 5টা আয়ন আর কিভাবে তৈরি হতে পারে দেখেন তো? আর একভাবে তৈরি হতে পারে কিন্তু। যেমন ধরো আমাদের সংকেতটা যদি এরকম হয় A2B3, এইটা বিয়োজিত হলে কি হবে? 2A3+ যোগ হচ্ছে 3B2-, এরকম। সো এদের ক্ষেত্রে S হবে, এটার হবে হচ্ছে 2S, এটার হবে হচ্ছে 3S। তাহলে আমরা বলেন KSP এর এবারের ইকুয়েশন কি লিখব? KSP এর এবারের ইকুয়েশন হবে হচ্ছে 2s⁴ 3s এর হোল কিউব। তাহলে কত আসে এটা? এটা কিন্তু আসবে 108s⁵। এই বস্তুটা তোমাদের বইতে দেখায় নাই, আমার কথা মনে হয় বোঝা নাই, যে একই সংখ্যক আয়ন তৈরি হইলেও
কেএসপি এর ইকুয়েশনের ফাইনাল যে টার্মটা ওইটা আলাদা হইতে পারে। তোমাদের বইতে যেটা করছে বলছে যে দুইটা আয়ন তৈরি হইলেই সবসময় কেএসপি এর রাশিমালা এটা হবে, তিনটা আয়ন তৈরি হইলেই সবসময় এটা হবে। আসলে ব্যাপারটা এরকম না আর কি। তোমরা মনে হয় বোঝো নাই আমি এতক্ষণ কি বললাম। বুঝছি। আচ্ছা যাই হোক, সো তোমাদের বইতে যে কাণ্ডটা করছে সেটা হচ্ছে এইগুলো আর কি। এই জন্য আমার ওইভাবেই লেখা লাগছে। এই যে দেখো, যদি তোমার এবি টাইপের লবণ হয় অর্থাৎ দুইটা আয়ন তৈরি করবে, যে দ্রবণে সৃষ্ট আয়নের সংখ্যা হচ্ছে 2, তাহলে ইকুয়েশনটা হবে হচ্ছে এস স্কোয়ার, এবং তখন একক কি হবে, এস এর একক যেহেতু মোল পার লিটার, তাহলে একক কি আসবে, মোল স্কোয়ার লিটার টু দি পাওয়ার -2। এই বাচ্চা জিনিস, এটা আসলে দেখানোর কিছু নাই। এবি টু বা এ টু বি টাইপের হইলে 4s কিউব 27s টু দি পাওয়ার 4 108s টু দি পাওয়ার 5 বুঝে নিও আর কি। বুঝছো কি? বোঝা না? আচ্ছা, তোমাদের এখানে হিসাবটা কি ঠিক ছিল? 4 টু দি পাওয়ার 4 কি আসলে 256 নাকি অন্য কিছু? 4 টু দি পাওয়ার 4 256, হ্যাঁ ঠিকই তো আছে। ওকে আচ্ছা যাই হোক, সো এখানে আরো কি কি জানি বলছে কোন সিফাতে সাফাতে দেখো। এই যে কেএসপি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এগুলো তো বুঝছো এই জেনারেল ইকুয়েশন ধরে আর কি। আচ্ছা, এবার এক্স টু এর দ্রাব্যতা এস হইলে দ্রাব্যতা গুণফল কত হবে? এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে, ভয়াবহ রকমের। ঢাকা বোর্ডে আসা প্রশ্ন, বলো। বেশিরভাগই উত্তর আসে 108s টু দি পাওয়ার 5। ওই যে বড়টা একটু দিয়ে চেক করে। আচ্ছা, এক্স টু মানে কয়টা আয়ন তৈরি হবে? 3টা আয়ন, বোঝা না? এর একটা আর এক্স এর 2টা নাই, বুঝতেছিস তো? হাই হাই, এই সহজ জিনিস না বুঝলে কেমনে? এ টু প্লাস আর কি হবে 2x মাইনাস, টোটালি 3টা আয়ন তৈরি হয়েছে, তাহলে আলটিমেটলি কি আসতো বলেন তো? 4s কিউব আসতো না? 4x কিউব। হ্যাঁ, এই যে LM2 এর দ্রাব্যতা এত মোল পার লিটার হলে এর দ্রাব্যতা গুণফল কত? তাহলে বলো, LM2 3টা আয়ন তৈরি হবে, 3টা আয়ন তৈরি হলে কি হবে? 4s কিউব। KSP আসবে হচ্ছে আমাদের 4s কিউব। এখন s মানে তো ওই প্রথম যে বস্তুটা দ্রব, ওইটার দ্রাব্যতা, তাহলে এটা কত লিখবো? 4 ইন্টু s এর মান হবে 0.0003, এটার হোল কিউব। জাস্ট মেক শিওর ওয়ান থিং, এই দ্রাব্যতাটা যেন অবশ্যই কোন এককে থাকে? মোল পার লিটার। কেএসপি বা কেআইপি এর মধ্যে যে এসটাকে লিখবা সেটা কিন্তু অবশ্যই মোল পার লিটারে থাকা লাগবে। পারবেন তো? এখন দেখো এখানে আবার একক নিয়ে ক্যাচাল করছে। সেই ক্যাচালটা কি? এস এর পাওয়ারে যেহেতু 3 আছে, তার মানে এটার একক কি হবে বলেন তো? মোল কিউব লিটার টু দি পাওয়ার -3। সো হয় এইটা আনসার, নাইলে হচ্ছে এইটা আনসার, যে কোনো একটা। কোনটা হয়? কোনটা কারেক্ট? খ, বি। হ্যাঁ বি। ওকে। Ag2CrO4 এই যৌগটার নাম জানো? এইটার নাম অনেকে জানে না। Ag2CrO4 এর নাম কি বলেন? তোগো দিয়ে হইতো না। Ag2CrO4 এর নাম হচ্ছে সিলভার ক্রোমেট। এটা বিয়োজিত হয়ে কি তৈরি করবে? 2টা তৈরি করবে Ag প্লাস, আর হচ্ছে ক্রোমেট আয়ন তৈরি হবে একটা CrO4 2 মাইনাস। ওকে, তাহলে এবার বলেন এটার দ্রাব্যতা যদি S হয়, তাহলে বলতেছে দ্রাব্যতা গুণফল কত হবে? তাহলে কি আসবে? 4s কিউব। এটাকে ভাঙতে পারে না, এই লবণটাকে ভাঙতে পারে না বলেই পারে না। টোটালি 3টা আয়ন তৈরি হচ্ছে, তাহলে এখানে আসবে 4s কিউব। এই যে তারপরে কি বলেছে? 123, বলো এটার নাম কি? যৌগটার নাম কি? কপার ফসফেট, রাইট। কপার ফসফেটের দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণফল হইল অমুক তমুক। কয়টা আয়ন আসতেছে এখান থেকে? 3টা, আর এখানে আসবে কয়টা? 2টা, টোটালি 5টা। 5টা মানে হচ্ছে 108s টু দি পাওয়ার 5। তোমরা কি বোঝেছ? বুঝছি। এত তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত হইলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত? বাহ, সুন্দর প্রশ্ন তো। খুব কঠিন। ক্যালসিয়াম সালফেট লিখে বলতে গেছিলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা বিয়োজিত হইলে কি তৈরি হবে? ক্যালসিয়াম 2 প্লাস আর হচ্ছে 2OH মাইনাস। এখন ভাবো তো বন্ধু, এটার দ্রাব্যতা যদি আমরা ধরে নেই S, তাহলে এটা হবে S, এটা হবে হচ্ছে 2S। তাহলে অতএব কেএসপি এর ইকুয়েশনটা কি আসে আমাদের? 4s কিউব। কেএসপি এর মান দেওয়া আছে, মান হচ্ছে 4.42 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই হচ্ছে 4। এই পুরোটা হচ্ছে 5th রুট করা লাগবে। করে দেখেন তো কত আসে। এটাই হচ্ছে তোমার, সরি 5th কেন, 3rd রুট করা লাগবে। 10 টু দি পাওয়ার -2, এই যে খ নাম্বার। বুঝতে পেরেছো? আচ্ছা, দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে বলো,
দ্রাব্যতা গুণফল কখন বের করা যায়? স্বল্প দ্রবণীয় লবণ হইতে হবে নাকি না বলো তো? স্বল্প দ্রবণীয় লবণ কেন হওয়া লাগে বলো তো? স্বল্প দ্রবণীয় লবণ হয় বলেই আমরা উভমুখী চিহ্ন দিতে পারি। আর উভমুখী চিহ্ন যদি দিতে না পারতাম তাহলে ওখানে কেসি আসতো না। আর কেএসপি বা কেআইপি জিনিসটাকে আলটিমেটলি একটা কেসি, বুঝেছো? বুঝছি। ওকে, সো স্বল্প দ্রবণীয় হওয়া লাগবে লবণ। 2 নাম্বার কি বলছে? দ্রবণের তাপমাত্রা নির্দিষ্ট হইতে হবে। এটা তো নির্দিষ্ট হওয়া লাগে নাকি লাগে না বলেন? লাগে লাগে নির্দিষ্ট লাগে। তাপমাত্রা না হলে তো দ্রাব্যতাই পাওয়া যাবে না ফিক্স করে। দ্রাব্যতা গুণফল কেমনে পাবো? অসম্পৃক্ত দ্রবণ হইতে হবে, এইটা ভুল কথা। দ্রাব্যতা গুণফল বাইর করতে গেলে সম্পৃক্ত দ্রবণ হওয়া লাগে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? 1 আর 2। এই যে ও, তাহার পরে এ বি ভাঙা এ প্লাস বি মাইনাস তৈরি হয়েছে, এইটার আয়নিক গুণফল কোনটা? আয়নিক গুণফল বলো। এস স্কোয়ার হবে না? এই যে এস স্কোয়ারই তো। ওকে, এইটার কারেক্ট আনসার হইলো অ্যাকচুয়ালি এটা। কম ও, আয়োডিক গুণফল বলছে। বলছে আয়নিক গুণফল। বরিয়াল্লা, হরে বরিয়াল্লা, কি করলি তুই আমারে। আচ্ছা, অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল এত হইলে এর সম্পৃক্ত দ্রবণে সালফেট আয়নের ঘনমাত্রা কত? মানে আপনাকে 3s এর ভ্যালুটা বের করতে হবে। 3s বোঝো নাই কিছু? 108 Al2S4 হোল 3, এটা বিয়োজিত হইলে 2টা হবে অ্যালুমিনিয়াম 3 প্লাস, 3টা হবে হচ্ছে সালফেট আয়ন। সো এটার দ্রাব্যতা যদি s হয়, এটা হবে হচ্ছে 2s, এটা হবে হচ্ছে 3s। তাহলে এবার আমরা এখান থেকে কি পাবো? অতএব KSP আমরা পাবো হচ্ছে 108 s⁵। সো তুমি এখান থেকে s এর মানটা বাইর করতে পারবা। s এর মানটা বাইর করলেই কিন্তু আনসার না, বোঝো নাই? s এর মানটা আসবে কিছু একটা মোল পার লিটারে। তারপরে তোমার আনসার হবে কোনটা? অতএব আনসার হচ্ছে 3s মোল পার লিটার। কারণটা হচ্ছে সালফেট আয়নের ঘনমাত্রা বাইর করতে বলছে। তোরা করে দেখিস, আমি জানি না। আচ্ছা, ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত হলে সম্পৃক্ত দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? পারবেন আপনারা? একই অঙ্ক, ওই 3s বের করতে হবে আর কি। আচ্ছা, তারপরে বলেছে ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, এটা ভালো অঙ্ক, এত গ্রাম পার লিটার। এটা কিন্তু কার ঘনমাত্রা দিছে? ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা। এত হলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল কত হবে? বাহ, সুন্দর তো। তাহলে বলো, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, এটাকে আমরা লিখবো হচ্ছে 0.00655। এত কি একক আছে? গ্রাম পার লিটারে। এটাকে আমার কনভার্ট করতে হবে কিসে বলো তো? মোল পার লিটারে। তাহলে বলেন, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রাকে মোল পার লিটারে নিতে গেলে কি করব? 0.00655 এইটা ডিভাইডেড বাই কত করা লাগবে? মানে আণবিক ভর দিয়ে তো ভাগ করা লাগবে, তাই না? আণবিক ভর মানে বুঝছো তো, মোলার ভর। বলো তো হ্যাঁ। কত দিয়ে ভাগ করব? ফ্লুরিনের পারমাণবিক ভর কত? 19 না? জানেন না এটা কিছু? 19। তাহলে 19 দিয়ে ভাগ করা লাগবে। এখানে কিন্তু 38 দিয়ে ভাগ করা যাবে না, বুঝছো? ফ্লুরিনের পারমাণবিক ভর হচ্ছে 19 আর F2 এর আণবিক ভর হচ্ছে কিন্তু 38। সো আমরা কিন্তু ভাগ করব 19 দিয়ে। এটা করার পরে এটা কিসে আসলো বলেন তো? মোল পার লিটারে। লিটার। হ্যাঁ, এটা কত আসে দেখো? 3.44 into 10 to the power minus 4 3.44 into 10 to the power minus 4। এটা আসছে হচ্ছে কোন এককে? মোল পার লিটার এককে। এবার বন্ধু বলো কি করা লাগবে আমাদের? এটা তো ফ্লুরাইড আয়নের ঘনমাত্রা পাইলা, তাই না? 4s কিউবে এইটা ভাগ 2। এখন আমাদের লাগবে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল। এই যে যে মানটা আসছে, এই মানটা তোমরা কি বুঝতেছো যে এটা কিন্তু টুয়াইস এস এর ভ্যালু? বোঝো না? বুঝছি। ক্যালসিয়াম ফ্লোরাইড বিয়োজিত হইলে কি হবে? ক্যালসিয়াম 2 প্লাস যোগ হচ্ছে কি 2f মাইনাস হবে না? এটা দ্রাব্যতা যদি s হয়, এর হবে s, এর হবে টুয়াইস s। এই যে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে ওইটা, 2s এর ভ্যালুটা এইটা। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে s এর ভ্যালুটা আমাদের কত আসবে বলো তো? ওইটাকে 2 দ্বারা ভাগ করলে হ্যাঁ করো না, করো। কত আসবে? 3.44, 1.5 এর একটু বেশি, 1.7। 1.7 নাই তো। কেন? 1.72 into 10 to the power minus 4 বলো 1 পয়েন্ট কত? 7 72 10 টু দি পাওয়ার মাইনাস 4।
-4 এত মোল পার লিটার। এখন কি জানতে চাইছে আমার কাছে? দ্রাব্যতা গুণফল কত হবে? গুণফল আচ্ছা, দুইটা গুণ করে দিলেই তো হয়ে যায়। কোনটার সাথে কোনটারে গুণ করবা? গরুর দল ওই কেএসপি বাইর করতে হবে আমাদের 4s কিউব দিয়ে। 4s এর মান হচ্ছে এটা। হ্যাঁ, এবার তোদের পদ্ধতি বল, কোনটার সাথে কোনটা গুণ করতেছিলি? বুঝি নাই। না, ওই 2s কে 2s এর মানকে স্কয়ার করে ওই s এর সাথে গুণ করে দিলেই হয়ে যায়। তো তোর তো এস তো আবার বাইর করাই লাগতো, আলটিমেটলি তো একই জিনিস। এই পিয়াল, বুঝছিস তোর আর কোনো পদ্ধতি আছে এর চেয়ে বেটার? না বুঝছি না বুঝছি, এমনি বৃষ্টি হয়েছে তো বড়ি এলাম, মানুষ ময়ের মাথায় একটু পোকা আছে। বৃষ্টি তো হয় নাই, ওইবে কইছিল মোরে তো লবণ দেয়ও নাই। জিঙ্ক ফসফেটের দ্রাব্যতা গুণফল প্রকাশক কোনটি বলেন? জবতে আসা প্রশ্ন। জিঙ্ক ফসফেট কোনটা হবে? ফার্স্ট আয়ন। সব ঘুমে এসে পড়েছে। কোনটা? 4 নাম্বার। 4 নাম্বার। ওই 108 বাইরেটে রাখা যাবে না, এটা তো এক্স্যাক্ট আয়নের নাম বলতেছে। এবার বলছে ম্যাগনেসিয়াম ফসফেটের দ্রাব্যতা গুণাঙ্ক কোনটি? আবির আমাকে বলো তো ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি? ম্যাগনেসিয়াম ফসফেট Mg3PO4 কতক্ষণ হাগু বললো রে, 2টা ঘন্টা কুইতে কুইতে গন্ধ বানায় তারপরে কইতে পারছে। হায় রে, মানে আচ্ছা, এটা বিয়োজিত করলেও কি আমরা 5টা আয়ন পাবো? যাই হোক, ওটা আমার লাগবে না। ম্যাগনেসিয়াম ফসফেটের দ্রাব্যতা গুণাঙ্ক কোনটা পারা যাবে? কোনটা বলেন তো? বোধরাই 2 নাম্বার। 2 নাম্বারটা কি কয় বলাটা? 4 নাম্বার। ছাগলের নাতি রে বরিয়াল্লা। আচ্ছা, এগুলা দেখে বোঝা যায় না, সবগুলো এক লাগে। আমি যদি তোগো দেখা বুঝা ফেলাই যে এইটা একটা ছাগল, তোরা কেন প্রশ্ন দেখা বুঝস না এটার উত্তর কি? দ্রাব্যতা গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? অধিক দ্রবণীয় সমযোজী? ভুল। অধিক দ্রবণীয় হইলে হবে না, দ্রবণীয় আয়নিক যৌগ। স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ। আয়নিক যৌগ কেন? কারণ আয়ন প্রডিউস না করলে তো দ্রাব্যতা গুণফল হয় না। দ্রাব্যতা হয়, কিন্তু দ্রাব্যতা গুণফল হইতে গেলে আয়নিক হওয়াটা মাস্ট। আচ্ছা, তারপরে কি? এবার আবার একটু থিওরি আলোচনা করতে হবে। দ্রাব্যতা কিসের কিসের উপর এফেক্টেড হয়? এই সব লাগবে না তোমাদের, জাস্ট ঘোড়ার ডিম বইতে আছে তাই লিখছি। দ্রব দ্রাবক জোড়ের প্রকৃতি মানে কি? যদি তোমার পোলার দ্রব হয় তাহলে পোলার দ্রাবকে মিশবে, সহজ জিনিস। যদি অপোলার দ্রব হয় তাহলে অপোলার দ্রাবকে মিশবে। এটাকে আমি জোড় নাম দিয়ে দিছি, বইতে এভাবে দেয় না। তারপরে কি? দ্রব দ্রাবকের পারস্পরিক মিথস্ক্রিয়া, এটা নিয়ে একেবারে আলোচনা করব না, জাস্ট জেনে রাখো মানে যে কিছু কিছু দ্রব আছে দ্রাবকের সাথে বেশি ভালো করে মেশে, এটাকে আমরা বলি হাইড্রেশন এনথালপি। হ্যাঁ, যাদের হাইড্রেশন এনথালপি যত বেশি নেগেটিভ তত বেশি দ্রবীভূত হয় আর কি। আর তারপরে হচ্ছে তাপমাত্রার প্রভাব। যদি ΔH কি হয়, দ্রবণ তাপটা যদি আমাদের নেগেটিভ হয় তাহলে কি হবে বলেন তো? আমি তাপমাত্রা বাড়াইলে তাপ কমাইলে দ্রাব্যতা বাড়বে। তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমে যাবে। আর যদি দ্রবণ তাপ হয় পজিটিভ অর্থাৎ তাপহারী বিক্রিয়া, তাহলে আমি তাপমাত্রা বাড়াইলে সে আরও বেশি দ্রবীভূত হবে। বাচ্চা জিনিস। আচ্ছা, আর একাধিক দ্রবের পারস্পরিক সময়ন প্রভাব, এটা তো বুঝছোই। সময়ন যখনই প্রডিউস করবে দুইটা দ্রব একই দ্রবণে, তখন একজন আরেকজনকে বিকর্ষণ করবে, এবং বিকর্ষণ করে কাকে পিছনে পাঠিয়ে দিবে? যে স্বল্প দ্রবণীয় অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য তাকে পেছন দিকে পিছনে পাঠিয়ে দিবে আর কি, মানে তার দ্রাব্যতা কমায় দিবে। এই বাচ্চা জিনিস। এই যে দেখো কি বলেছে, দ্রবণ তাপের যে সংজ্ঞাটা, তোমাদের তো এই তাপ রসায়ন পড়াইতে পারি না, সেই সংজ্ঞাটা বেসিক্যালি এটা ল্যাটিস ডিসোসিয়েশন এনথালপি, যেটা সবসময় পজিটিভ ভ্যালু। এটা দেখাইছি? আচ্ছা, তাহলে তো ভালো। তাহলে ল্যাটিস ডিসোসিয়েশন এনথালপি, যে একটা কেলাসকে ভাঙতে হবে আমার, তাহলে সে তাপ শোষণ করবে, সেই ক্ষেত্রে সেটার জন্য এটা হবে সবসময় পজিটিভ। আর তার সাথে যোগ করা লাগবে হচ্ছে হাইড্রেশন এনথালপি, যে হাইড্রেশন এনথালপির ভ্যালুটা কি বলেন তো? নেগেটিভ। কারণ আয়নে বিশ্লিষ্ট হওয়ার পরে ওই আয়নটা আবার কি হয় বলো তো? যুক্ত হয়।
দ্রাবকের সাথে যুক্ত হয়, দ্যাটস ওয়াই তাপ বের হয়ে আসে। সো এখন এই ডেল জির এই ইকুয়েশন লাগবে না। সো কোন একটা দ্রবীভূত হবে যদি, বলো তো এলডি আর এইচ রিলেশন কেমন হওয়া লাগবে এই দুটার? বলো কে বেশি হওয়া লাগবে, এলডি নাকি এইচই, কোনটা? হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন এনথালপির ভ্যালুটা আলটিমেটলি বেশি হওয়া লাগবে, তাইলে হচ্ছে নিজে থেকে দ্রবীভূত হবে, তা নাহলে হইতে যাবে না আর কি। কারণ হাইড্রেশন এনথালপি বেশি মানে কি, ওর পানির প্রতি ভালোবাসাটা বেশি। আর ল্যাটিস ডিসোসিয়েশন এনথালপি বেশি মানে ওকে কেলাস থেকে ভেঙে নিয়ে আসতে আমার প্রচুর এনার্জি দিতে হচ্ছে, তাহলে তো সে ভাঙতেই চাচ্ছে না, সে মিশবে কেমনে পানির মধ্যে। ওকে, এইটা মুখস্থ রাখবা, এটার ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করব, দিব বলে মনে হয় না তোমার ওই যে ইয়াতে কি নাম রাসায়নিক বন্ধনে, মানে এই ব্যাখ্যা করতে গেলে ল্যাটিস এনথালপির অনেক পিন্ডির মধ্যে ঢোকা লাগে আর কি। এই মনে রাখো আর কি যে দুইটা সেম, এই যে তোমার কি বলে সালফেট আর কার্বনেট, রাইট? সালফেট আর কার্বনেটের দ্রাব্যতা একই রকম, যত ছোট তত বেশি দ্রবণীয়, আর এই হাইড্রোক্সাইডেরটা উল্টা, মানে যত নিচের দিকে যাবে তত তোমার দ্রাব্যতা বাড়তে থাকবে আর কি। ওকে, তারপরে চলো এমসিকিউতে আসে কিন্তু দ্রাব্যতার উপর একাধিক দ্রব্যের পারস্পরিক সমান প্রভাব কেন। ধরো আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিলাম। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তোমরা কি এটা জানো? ওর মধ্যে পোলার আয়ন ঘটে, হ্যাঁ, ভালো আয়নিক যৌগ না কিন্তু। এবার এর মধ্যে যদি আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেই, এটা তো সবল তড়িৎ বিশ্লেষ্য, এ দ্রবণে বিয়োজিত হয় কিভাবে, Mg2+ যোগ হচ্ছে 2Cl-। এই যে দুইটা ক্লোরাইড আয়ন তৈরি হয়েছে, এ যে ওরে পিছন দিকে ঢেলা দেয়, ওরে চোখ গরম দেয়, এই আমিও ক্লোরাইড তুইও ক্লোরাইড, তোর বাপ কেডা? কয় আমার বাপ তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তোর বাপ তো দুর্বল। কয় তুই বাড়ি যা, তোর খেলাধুলা লাগবে না, পুরো মাঠ গরম করে ফেলবে কে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড পুরোপুরি বিয়োজিত হয়ে ওকে পিছন দিকে পাঠায় দেয়। তোমরা আমার কথা বোঝো নাই? বুঝছি। তাহলে সবল তড়িৎ বিশ্লেষ্য থেকে যে আয়ন আসে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য থেকেও যদি একই আয়নই আসে, তাহলে সবল তড়িৎ বিশ্লেষ্যের আয়নের প্রভাবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের আয়ন কি হয়, পশ্চাৎমুখে ধাবিত হয়, অর্থাৎ অবিয়োজিত অবস্থায় চলে যায়। ফলে পুরো লবণের, দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের পুরো লবণটার দ্রাব্যতা হ্রাস পায়। এই ঘটনাকে সময়ন প্রভাব বলে। সময়ন প্রভাব কি, তোমার ওই 1 মার্কের প্রশ্নে প্রায় আসতে দেখা গেছে, একটু শিখে নিও আর কি বই থেকে। এটা কি, দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। এটা আমি কি বলবো তোমাদেরকে, বলো। এক্স অক্ষে আমরা টেম্পারেচার বসাবো, ওয়াই অক্ষে আমরা কি বসাবো, সলিউবিলিটি বসাবো। এবং আমরা অবাক হয়ে খেয়াল করব এই দ্রাব্যতাগুলো কারোর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়তে থাকে, কারোর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে তোমার দ্রাব্যতা কমিয়ে আসবে, এরকম নানান তালবাহানার জিনিসপত্র হয়। এখন কার ক্ষেত্রে যে কেমন হবে এটা এক্স্যাক্টলি আমাদের এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। যাই হোক, কারো ক্ষেত্রে একটু বেশি রাইজ করতে পারে, কারো ক্ষেত্রে একটু কম রাইজ করতে পারে, আবার কারো ক্ষেত্রে একটু তামাশা হইতে পারে, সেটা হচ্ছে সে একটা তাঁবুর মতো গঠন বানাইতে পারে, এরকমও বানাইতে পারে। এটা আসলে বলা যায় না কার ক্ষেত্রে কি হয়। তবে একটা জিনিস মোটামুটি বলা যায়, সেটা হচ্ছে কারোর দ্রাব্যতা লেখচিত্র, তাপমাত্রা বনাম দ্রাব্যতার যে লেখচিত্র, এটা লিনিয়ার হয় না, এক্সেপ্ট ভেরি ফিউ সল্টস, মেবি 2-1 পিস আছে, বাকি সবারই হচ্ছে কার্ভড একটা অবস্থা তৈরি হয় আর কি। সো গ্রাফটা দেখতে এইরকম, এই যে এক্স অক্ষে টেম্পারেচার, ওয়াই অক্ষে হচ্ছে দ্রাব্যতা বসাইছে, এই যে দেখো কারো বাড়তেছে কারো কমতেছে। সোডিয়াম ক্লোরাইডেরটা অলমোস্ট কনস্ট্যান্ট আছে, অলমোস্ট কনস্ট্যান্ট, দেখতে পাচ্ছ, তেমন একটা বাড়ে নাই। তার কারণটা হচ্ছে কি, সোডিয়াম, তোমরা কি দেখতে পাচ্ছ এই গ্রাফটা, মানে লাইট বেশি হয়ে যায় নাই তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, সো সোডিয়াম ক্লোরাইডেরটা কেন এরকম হয়, কারণ সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণ তাপের মানটা ΔHS 0-র খুব কাছাকাছি, মানে এটা পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত ওইভাবে হয় না, গৃহীতও হয় না, যে কারণে হয় কি, ওরে তাপ দিলেও কিছু হয় না, না দিলেও কিছু হয় না, এই বাচ্চা জিনিস, মানে তাপ নিরপেক্ষ আমরা বলি আর কি। ওকে, সো এটা দেখলাম, খুব ভালো লাগলো আমাদের। জানে কি বলছে, এই যেসব দ্রবের দ্রবণ তাপের মান ধনাত্মক, অর্থাৎ তাপহারী, তাদের ক্ষেত্রে কি তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বেড়ে যাবে, এই যে তাদের ক্ষেত্রে দ্রবণের তাপমাত্রা বৃদ্ধি করলে, আমি তো বলেই দিলাম, বলো দ্রাব্যতা কি হবে, দ্রাব্যতা বৃদ্ধি পায়। আর এখানে কি বলছে, যেসব দ্রব্যের দ্রবণ তাপের মান ঋণাত্মক হয় তাদের ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস পায়। এই বাচ্চা জিনিস। এখন এগুলো একটু এক্সাম্পলগুলো মনে রেখো, যে কটা পারো, এমসিকিউতে আসতে পারে অন্তত এই জিনিসগুলা, মানে যাদের ক্ষেত্রে হচ্ছে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতারও হ্রাস পায়। নর্মালি অধিকাংশ পদার্থের হচ্ছে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, নর্মালি আর কি, আমরা এইটা ধরে অঙ্ক করি, বাট কারো কয়েক গান্ডু আছে এদের ক্ষেত্রে উল্টা আর কি।
গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে দ্রবণের তাপমাত্রা বৃদ্ধি করলে, যদিও হেনরির সূত্র নাই, বাট এই কনসেপ্টটা যেহেতু খুবই ইজি, এইখান থেকে প্রশ্ন আসতে পারে, এই জন্য এটা নিয়ে আসছি। বলো তো এইটার শূন্যস্থান পূরণ করো। গ্যাসীয় দ্রব্য যদি আমার থেকে থাকে, যে কোনো একটা দ্রবণের মধ্যে আমি গ্যাসীয় দ্রব্য দ্রবীভূত করছি, তাদের ক্ষেত্রে বলেন তাপমাত্রা যদি বাড়াই তাহলে দ্রাব্যতা কি হবে বলো তো? তাপমাত্রা বাড়ালে গ্যাসের অণু দ্রুত ছোট ছোট চাপ বাড়বে, দ্রাব্যতা বাড়বে। দ্রাব্যতা হ্রাস পায়। গ্যাসের ক্ষেত্রে সবসময় হ্রাস পাবে, একটু বোঝো। তুমি গরমকালে যখন বিয়ে করবা পিয়াল, যদি তোমার বিয়ে আমি গরমকালে দেই, কোকা কোলা, পেপসি, 7 আপ, মোজো যা আছে এগুলো যদি আমি গ্লাসে ঢাইলা কিছুক্ষণ রেখে দেই, শীতকালে ধরো আধা ঘন্টা রেখে দিছি, আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোয় চলে গেছে, মজা আর নাই, টেস্টলেস হয়ে গেছে। তুমি যদি শীতকালে 2 ঘন্টা রাখতে পারো এটা, তারপরে যে পরিমাণে টেস্টলেস হবে, মেবি গরমকালে আধা ঘন্টা রাখলে একই পরিমাণে টেস্টলেস হয়ে যাবে। তার কারণটা কি? কারণটা হচ্ছে তাপমাত্রা বাড়াইলে তরলেরও আয়তন বাড়ে, গ্যাসেরও আয়তন বাড়ে। গ্যাসের আয়তনটা বেশি বেশি করে বাড়ে। গ্যাসগুলো যেহেতু মোটা হয়ে গেছে, ফুলে গেছে, ওই গ্যাসটা আর দ্রাবকের ভিতরে বসে থাকার জায়গা পায় না, ও তখন বাধ্য হয় বের হয়ে আসতে। কেউ বোঝে না? বুঝছি। আরও একটা ব্যাপার হচ্ছে, গ্যাসের অণুগুলার গতিশক্তি মারাত্মক বৃদ্ধি পায়। তখন ওর জন্য যে কনফাইনিং জোনটা ছিল, মানে যে সীমানার মধ্যে সে দৌড়াইতে পারতেছিল, তরলের মধ্যে ওই সীমানাটা কম। ও যখন বের হয়ে আসে গ্যাসীয় অবস্থায়, ও আরও অনেক বেশি দৌড়াইতে পারে। দ্যাটস ওয়াই সে হচ্ছে বের হয়ে আসে। বুঝছেন কি? এই দুইটার কারণ মেইনলি আর কি। এই কারণ বইতে আলোচনা করা নাই, এমনি খালি লেখা আর কি। গ্লুবার লবণের কি তাপমাত্রা বনাম দ্রাব্যতা লেখ ভিন্ন কেন? গ্লুবার লবণের সংকেত কি বলো? কেউ পারে না। 5s2 থাকে ওইরকম। Na2SO4 ডট কত পানি? 10 অণু পানি। এই বস্তু পরীক্ষা আসছে কিন্তু, যে গ্লুবার লবণের সংকেত কি? গ্লুবার লেখে নাই, প্রশ্ন লেখছে গ্লোবার। গ্লোবার লবণের সংকেত কি? আরে বলদ, প্রথম সম্ভবত হাজারি স্যার বা কোন এক স্যারের বইতে লেখছে গ্লোবার, ওইখান থেকে বোর্ডের প্রশ্ন বানাইছে গ্লোবার। আল্লাহ, মানে জনে জনে ভুল। এরাকে ভুলটা দেখে বোঝেও না যে উচ্চারণটা তো আসলে গ্লোবার না, গ্লুবার। ওকে, সো এই লবণের ক্ষেত্রে ঘটনাটা ঘটে কি, বইতে যেটা লেখা আছে আগে একটু এটা বলে নেই। হ্যাঁ, কি হয়? প্রথমে পানি আর Na2SO4 আলাদা হয়। এইটার কে মানে এইটার কে তাপমাত্রা বাড়াইলে বাড়ে, কিন্তু Na2SO4 এর তো ওইটা আবার ভাঙার দিকে আছে। ওই যে আর কি কি যেন কেএসপি, ওইটা আবার তাপমাত্রা বাড়াইতে কমে। তুমি উল্টা উল্টা বলতেছো, মনোযোগ দিয়ে শোনো। এর গ্রাফটা মোটামুটি এরকম আর কি। এর ক্ষেত্রে হয় যেটা, বইতে যেটা লেখা, যে তার এইটুকু পোর্শন পর্যন্ত, মানে এর হচ্ছে দুইটা জার্নি আছে। এইটুকু হচ্ছে সেগমেন্ট 1, এইটুকু হচ্ছে সেগমেন্ট 2। এইটুকু হচ্ছে সেগমেন্ট 2, সেগমেন্ট 1, এটা হচ্ছে সেগমেন্ট 2। সো সেগমেন্ট 1টা হয় যেটা, সেগমেন্ট 1-এ হয় হচ্ছে তোমার এইটুকু অংশের জন্য ডেল এইচটা থাকে হচ্ছে কি বলো তো? পজিটিভ। পজিটিভ থাকার মানে তাপহারী ঘটনা ঘটে। তখন আমি তাপমাত্রা বাড়াইলে ওরও দ্রাব্যতা বাড়তে থাকে। কিন্তু এইটুকু জায়গাটাতে ডেল এইচ এর ভ্যালুটা হয় হচ্ছে কি বলেন তো? নেগেটিভ। যে কারণে আমি তাপমাত্রা বাড়াইলে ওর দ্রাব্যতা আরও কমে যায়। এটা হচ্ছে তোমাকে বইতে লেখা। আর এবার আর একটা ব্যাখ্যা শোনো, একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করো। এস ইকুয়াল টু মানে কি বলো তো? দ্রব্য ডিভাইডেড বাই দ্রাবক। এখন এই 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকা পর্যন্ত ওর কেলাসের সাথে ওই কেলাস পানিগুলো যুক্ত থাকে, ওগুলো ছুটে যায় না। কেউ বোঝে না? হ্যাঁ, বুঝছি। তখন ওই পানিগুলাকে, এই যে কেলাস পানির যে অংশটা, এটাকে কি তুমি দ্রবের মধ্যে ধরবা নাকি দ্রাবকের মধ্যে ধরবা বলো তো? বোঝে না? দ্রবের একটা উপাদান না সে? আচ্ছা, এরপরে 32.4 ডিগ্রি সেলসিয়াসে যেটা হয় সেটা হচ্ছে এই মোমেন্টে পানিটা আলাদা হয়ে যায়, কেলাস পানিটা আলাদা হয়ে যায়। যখনই কেলাস পানিটা খুলে গেল ওর কাছ থেকে, ওর গঠন থেকে, তখন এই পানির যে পরিমাণটা, ওটা কোথায় অ্যাড হয় বলেন তো? দ্রবের সাথে নাকি দ্রাবকের সাথে? হ্যাঁ, দ্রাবকে। হঠাৎ দ্রাব্যতা দেখবা কমে গেছে। কিছু বোঝো নাই, মানে মানটা নেমে আসবে আর কি। এটা হচ্ছে আসল ব্যাখ্যা গাণিতিক। ওইগুলো বইতে লেখে না, বইতে লেখে তাপোৎপাদী তাপহারী কি সাতার মাথা মুখস্থ। দেখো, ক্যালসিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি আয়নিক যৌগ পানিতে অদ্রবণীয় কেন? এরা আসলে পানিতে অদ্রবণীয় বলতে কি, খুবই সামান্য দ্রবণীয়, খুবই সামান্য, ভয়াবহ। এই যে
হ্যাঁ, কি ঘটে বেশি? পোলার আয়ন বেশি, রাইট। মানে তোমার ওই যে কি বলে আয়নিক যৌগের সমযোজী চরিত্র বেড়ে যায়। আর আরেকটা কথা কই দিবা, সেটা হচ্ছে কি বলো তো, যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটার দ্রবণ তাপটা কি হবে বলো? ডেল এইচ সলিউশন কি প্লাস না মাইনাস জানো? এটা মারাত্মক রকমের মাইনাস। তোমরা দেখো নাই চুনকাম করার সময় যে চুনা পাথর পানিতে গোলায়, গোলানো মাত্র পানি টকবক করে ফোটা শুরু করে, সো ওইখানে তুমি তাপ যদি বাড়ায় দাও ও আরো কম গুলবে, মানে গুলতে যাবে না, নিচে থকথকে সাদা সাদা পড়ে থাকবে আর কি, পাথরের মতো। ওকে, সো এটা গেল। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, দেখি উত্তর দাও। কি হয়েঙ্গে? কোন যৌগ পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত কি বলেন তো? একটু আগে দেখিয়েছি। কোনটা বেশি হওয়া লাগবে, ল্যাটিস নাকি হাইড্রেশন? হাইড্রেশন। হাইড্রেশনটা বেশি হওয়া লাগবে ল্যাটিসের চেয়ে। তাহলে হাইড্রেশন এনথালপি বেশি ল্যাটিসের চেয়ে। এই যে তারপরে, বাহ সুন্দর প্রশ্ন করো তো। নিচের কোন পদ্ধতিটি তাপোৎপাদী বলেন? ঘনীভবন। ঘনীভবন করা মানে কি? 9-10-এ পড়ছিলাম, মনে আছে? গ্যাসকে আমরা কি করি? তরল করি না? এটাকে আমরা বলতাম ঘনীভবন। ভুলে গেছে এরা? হ্যাঁ মনে পড়ছে। আচ্ছা, সো গ্যাসকে যখন তরল করবা তখন কি তাপ শোষণ করে নাকি তাপ বিকিরণ করে বলো তো? বিকিরণ না, সিস্টেমের ভিতর থেকে তাপ বের করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এটা কিন্তু এক প্রকার তাপোৎপাদী বলা যায়, তাপ বের হয়ে আসতেছে সিস্টেম থেকে। বন্ধন বিভাজন, আমি আপনাদেরকে হাততালি দিয়ে শিখাইছিলাম, বন্ধন গঠিত হইলে শক্তি নির্গত হয়, আর বন্ধন ভাঙতে গেলে কি হয়? শক্তি শোষিত হয়। সো বন্ধন বিভাজন তো তাপ উৎপাদী না, তো তাপ হারি। বুঝতে পারছিস কি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, গলন, গলাইতে গেলে আমি তাপ দেই, সিস্টেমের মধ্যে তাপ ঢুকে যায়, তার মানে এটাও তো তাপ হারি। লাস্টেরটা কি? বাষ্পীভবন। বাষ্পীভবনের সময় তো আমি তাপ দেই, ও তাপ নিয়ে বাষ্পীভূত হয়, তার মানে কারেক্ট আনসার কোনটা বলেন? ক নাম্বার। ঘনীভবন। গ্লুবার লবণের দ্রাব্যতা এত থেকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে, বলো 15 থেকে 45। ওই তাপমাত্রাটা মনে আছে? 32.4 ডিগ্রি সেলসিয়াস। ক্রমাগত বাড়ে, প্রথমে বাড়ে তারপরে প্রথমে কমে। বাড়ে পরে কমে। প্রথমে বাড়ে তারপরে কমে। একটা লবণের উদাহরণ, সবগুলো তো আর হইবে না। নর্মালি কেলাস পানি বলা সব লবণে একই রকম ঘটনা ঘটে নর্মালি আর কি। আচ্ছা, এখানে কি বলেছে? কুমিল্লা বোর্ড 2021-এর প্রশ্ন। 1 নং যৌগটির 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে এত হতে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলো। 15 ডিগ্রি ও এত তাপমাত্রায় যৌগটির দ্রাব্যতা যথাক্রমে এত আর এত। উদ্দীপকের যোগগুলির, না রে বাবা, এটা যৌগগুলির দ্রাব্যতার পরিবর্তনের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। এটা একটু স্ক্রিনশট মাইরে আবির শেতাবকে পাঠাও, পাঠায় বলো যে এটার একটা অংশ আছে ওটা তোলা হয় নাই, মানে এটা একাডেমিক ক্লাসেও তোলা হয়েছিল না, মানে এখানে একটা অঙ্ক আছে আর কি, মানে প্রথম যে ডেটাটুকু দেওয়া না এইটুকু দিয়ে একটা অঙ্ক করা যাবে, সেই অঙ্কটা দেয়া নাই। আচ্ছা, পরের অংশ কি বলছে? উদ্দীপকের যৌগগুলির দ্রাব্যতার পরিবর্তনের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। 1 নম্বর যৌগ কেটা? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? তাপমাত্রা বাড়াইলে তার দ্রাব্যতা বাড়ে। কেন এরকম হয়? কারণ ভাই অ্যামোনিয়াম ক্লোরাইড ল্যাবে তোমরা গোলায় দেখছো কিনা জানি না, এটা ডেল এইচএস কত জানো? নেগেটিভ। এটা ডেল এইচ এস মানে সলিউশন এনথালপি, এটা হচ্ছে নেগেটিভ বলতেছি কেন, পজিটিভ, মানে ঠান্ডা হয়ে যায়। তোরা গোলাস নাই টেস্ট টিউবের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে পানি দিলে হাত একেবারে ঠান্ডা হয়ে যায়, দেখো নাই? হেরে গরুর দল, আহারে কেন? ওই বরিয়াল্লার ল্যাবের ওই যে বরিয়াল্লা কইছিল যে ওর কলেজে নাকি সব আছে। আরে আচ্ছা, সোডিয়াম সালফেট 10 অণু পানি, এটার কথা তো বলা লাগতেছে না। এই যে সেই 32.4 ডিগ্রি সেলসিয়াস, বুঝতেই পারতেছো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর ক্ষেত্রে আমরা কি করব? এর ডেল এইচএসটা কত? এর ডেল এইচএসটা হচ্ছে নেগেটিভ। সো এটা যেহেতু নেগেটিভ, তার মানে কি হবে এখানে বলেন? তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমে যাবে, শেষ, সহজ আনসার। আচ্ছা, এটা একটা অঙ্ক। এ পাত্রের দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম কেসিএল লবণ কেলাসিত হবে? চলো করি। কি বলেছে? এই পাত্রের লবণকে 50 থেকে 25-এ নিচ্ছে। আচ্ছা, 25 বরাবর তার দ্রাব্যতা হচ্ছে 40, 50 বরাবর দ্রাব্যতা, ধরো এরকম একটা দাগ কেটে নিলাম, বানাইলাম আর কি, এটা হইল। আচ্ছা, তাহলে এখানে কত আসছে? আমাদের 55 আসছে। তাহলে বলেন তো, একটা কথা বলে রাখি, তাপমাত্রার পরিবর্তনের কারণে যখন তুমি অধঃক্ষেপণ চিন্তা করতে যাবা বা আরো কি পরিমাণে দ্রব্য লাগবে বের করতে যাবা, তখন সবসময় দ্রাবকের সাপেক্ষে হিসাব করবা।
কথাটা একটু খাতায় লিখে নিয়েন যে যখন তাপমাত্রার পরিবর্তনের কারণে অধঃক্ষেপণের পরিমাণটা আমরা হিসাব করতে যাব তখন অবশ্যই হিসাব করতে হবে কার সাপেক্ষে বলছি, দ্রাবকের সাপেক্ষে, মানে পানি কতখানি ছিল। আচ্ছা একটা কাজ করি, 50 থেকে নিয়ে গেছে কোথায় 25-এ, তাহলে একটা কাজ করি 50 ডিগ্রি সেলসিয়াসে, 50 ডিগ্রি সেলসিয়াস এ সলিউবিলিটি কত, 50 ডিগ্রিতে সলিউবিলিটি হচ্ছে 55 ধরে নিলাম, 55 গ্রাম পার কি 100 গ্রাম পানি। এবার কত ডিগ্রি সেলসিয়াসে, 25 ডিগ্রি সেলসিয়াসে সলিউবিলিটি এস ইকুয়াল টু কত হবে, 40 গ্রাম পার 100 গ্রাম পানি। ওকে, সো এবার এই আমাদের দ্রবণ কতখানি তা কি বলা আছে, যে টোটাল দ্রবণ কত বলা আছে? তা বলা না থাকলে কেমনে করব, এখানে কিছু একটা ছিল আর কি। এখানে ধরো এ পাত্র আছে, আবির একটু এটা ছবি তুলো তো, সিংহ 22। একটু দেখতো, ভাইয়া দেখতেছি। দেখে আসো। এখানে ডেটা মনে হয় মিসিং, নাহলে তো এরকম হওয়ার কথা না, মানে বুঝবো কেমনে যে দ্রবণে কতখানি ছিল। আচ্ছা আমরা তাহলে আরেকটা অঙ্ক করতে থাকি। এই যে দেখো গ্লোবার লবণ, আরে বলদ বার লবণ, গ্লোবার, কি একটা অবস্থা। গ্লোবার লবণের সংকেত কোনটা, সোডিয়াম সালফেট 10H2। আচ্ছা এই যে এই অঙ্ক করি, চলো ভালো অঙ্ক। 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের KCl কে 250 গ্রাম পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো। ভালো কথা। এই দ্রবণকে শীতল করে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে এলে কি পরিমাণ KCl অধঃক্ষিপ্ত হবে? 85 ও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KCl এর দ্রাব্যতা এত আর এত। তাহলে আমরা একটু লিখি, প্রথমে কততে ছিলাম 85-তে, তাহলে আমরা একটু লিখি 85 ডিগ্রি সেলসিয়াস এ, 85 ডিগ্রি সেলসিয়াসে দ্রবণটা কত থাকে 153.5, তাই না? ও না, এটা তো আবার পানির ভর, এত গ্রাম পানিতে, তাহলে আমরা কি বলতে পারি যে 100 গ্রাম পানিতে, বলেন তো এই 85 ডিগ্রি সেলসিয়াসের দ্রবণটা কেমন ছিল, সম্পৃক্ত দ্রবণ ছিল, তাহলে 100 গ্রাম পানিতে KCl কতখানি ছিল, ওটা ছিল হচ্ছে 53.5 এত গ্রাম। তাহলে কত গ্রাম পানি নিয়েছিল, 250 গ্রাম পানি, তাহলে 250 গ্রাম পানিতে KCl তখন ছিল হচ্ছে কতখানি, বের করেন তো, 53.5 ইন্টু হচ্ছে 250 ভাগ হচ্ছে 100, করে দেখো কত আসে, 133.75। 133.75। আচ্ছা এত গ্রাম কি ছিল তখন, গ্রাম দ্রব ছিল, তাই না? এত গ্রাম দ্রব তখন ছিল দ্রবণের মধ্যে। এখন ওই দ্রবণটাকে নিয়ে আসছো কত তাপমাত্রা, 20 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এবার আমরা একটু লিখবো 20 ডিগ্রি সেলসিয়াসে এখানে ঘটনাটা কি ঘটতেছে। ওকে, তাহলে বিশ ডিগ্রি সেলসিয়াসে, তো বলো 20 ডিগ্রি সেলসিয়াসে পানি তো একই আছে নাকি, 250 গ্রাম পানি তো আর চেঞ্জ হয় নাই, তাহলে আমরা কি বলতে পারবো 20 ডিগ্রি সেলসিয়াসে তোমার কাছে যদি 100 গ্রাম পানি থাকতো, 100 গ্রাম পানিতে দ্রব্য কতখানি থাকতে পারতো, সর্বোচ্চ থাকতে পারতো হচ্ছে 34 গ্রাম। তাহলে 1 গ্রাম পানিতে কত থাকতে পারবে, আর তোমার পানি ছিল কতখানি 250 গ্রাম, এই অঙ্কই তো বেশি সহজ। 250 গ্রাম পানিতে দ্রব্য তাহলে কতখানি থাকবে, 34 ইন্টু 250, দেখতো কত আসে 100। এটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা থাকতে পারবে দ্রবণের মধ্যে। 85 এটা আসছে হচ্ছে 85 গ্রাম। ওকে, এইবার বলো বন্ধু, তারপরে 20 ডিগ্রি সেলসিয়াসে এসে 85 থাকতে পারবে, আর তুমি আগে মিশা রাখছিলে এতখানি, তাহলে অতএব অধঃক্ষিপ্ত KCl এটার পরিমাণ কত হবে, এটা হবে হচ্ছে তোমার 133.75 মাইনাস হচ্ছে 85, করে দেখতো কত আসে, 48.75। এই তো এটাই আনসার, এত গ্রাম। আগের অঙ্কটাই পাত্র মিসিং আছিল, পাত্র পাত্র ছিল না, পাত্রে KCl এর 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ।
আচ্ছা, এইটুকু দিলেও হবে, মানে এইরকম একটা পাত্র একে বলছিল 250 গ্রাম সম্পৃক্ত কেসিএল, এই তো নাকি? হ্যাঁ, এইটুকু দিলেও হবে কেসিএল। একটু মনে করে দিস তো, এটা অ্যাড করা লাগবে। আচ্ছা, তাহলে এটা কি আমার আর করা লাগবে? পারবেন না আপনারা? একই অঙ্ক তো, একই পারবো না। শুধু পার্থক্য হচ্ছে যেটা এখানে যে সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে। আচ্ছা আমি করি এটা, এখান থেকে তোমার একটু বাইর করে নিতে হবে যে এখানে দ্রাবক কতখানি ছিল। তাহলে প্রথমে দ্রবণটা কত তাপমাত্রা ছিল? 50 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আগে কাজ করি আমরা। 50 ডিগ্রি সেলসিয়াসে যদি আমার কাছে 155 গ্রাম দ্রবণ থাকে, 150 গ্রাম দ্রবণে দ্রব কতখানি থাকে বলেন তো? 55 গ্রাম। তাহলে একে কত আর কত বলো তো? 250 গ্রাম। 250। তাহলে 250 গ্রাম দ্রবণে দ্রব কতখানি? 55 ইন্টু 250 ভাগ হচ্ছে কত? 155, এত গ্রাম। কত আসে? 250 ভাগ 155, 88.7। 88.71 এত গ্রাম। আচ্ছা, এবার আমরা কত তাপমাত্রায় যাব? এবার আমরা যাইতেছি 25 ডিগ্রি সেলসিয়াসে। 25 ডিগ্রি সেলসিয়াসে যখন গেছো তখন তোমার কি হবে? ও তার আগে আগের তাপমাত্রায় আমার এইটুকু ছিল দ্রব আর এটুকু ছিল দ্রাবক, তাইলে দ্রবণ। তাইলে অতএব দ্রাবক কতখানি ছিল? দ্রাবক ছিল 250 মাইনাস হচ্ছে 88.71। ব্যাপারটা কি বুঝছিস? আমরা কেন দ্রাবক বের করে নিলাম? কারণ আমাদের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। টেম্পারেচার চেঞ্জ হলে বলছিলাম দ্রাবকের সাপেক্ষে হিসাব করা, যে ওই তাপমাত্রায় দ্রাবক কত ছিল আর এই তাপমাত্রায় এই দ্রাবকের মধ্যে কি লাগবে আর কি। করে দেখো তো এটা কত আসে 250 থেকে এটা বাদ দিলে? 161.29। 161.29 এত গ্রাম। আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো 100 গ্রাম পানিতে দ্রব কত তাপমাত্রা? 25 ডিগ্রি সেলসিয়াসে দ্রব কতখানি থাকতে পারে? 40 গ্রাম। অতএব কত গ্রাম দ্রব আছে, দ্রাবক আছে আমার কাছে? এই যে এটা, এত গ্রাম পানিতে দ্রব থাকবে। তাহলে করেন তো, 40 ইন্টু হচ্ছে 161.29 ডিভাইডেড বাই 100, দেখো কত আসে। 64.516। 64.516 এত গ্রাম। তাহলে আমাদের কি বের করা যাবে এবার? অতএব অধক্ষেপ। বলেন অধক্ষেপ কত? এতখানি আগে থাকতে পারতো আমার কাছে দ্রবণে, আর এখন আছে হচ্ছে এটা। বিয়োগ করে দেখো কত আসে। 29 মাইনাস 64.516, 93.774। 774, এই তো এত গ্রাম হয়ে গেল। শেষ। এই বুঝতে পারতেছিস তো আসলে নাকি? ওকে, তাহার পরে এটা তো দেখাইছি, এটাও করাইছি। এত এত তাপমাত্রায় কোনো একটি দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 50 আর 90, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গ্রাম দ্রবণকে এত তাপমাত্রা উন্নীত করা হলে এই অবস্থায় দ্রবণকে সম্পৃক্ত করতে আরও কত গ্রাম অতিরিক্ত লবণ লাগবে? কুয়েটে আসা প্রশ্ন, একই রকম। আপনারা কি পারবেন? বরং এটারও সহজ, আরও কত গ্রাম এক্সট্রা লবণ লাগবে এটারও সহজ, কারণ ওই অধক্ষেপণের ক্ষেত্রে দ্রাবকের সাপেক্ষে হিসাব করা লাগে, আর এবার দ্রাবকের সাপেক্ষে লাগবে না তো, বুঝছি, দ্রবণ দিয়েই করা যাবে। ঠিক আছে, দ্রবণ দিয়েই করব। হ্যাঁ করিস, না পারলে বলিস। এত এত তো একই অঙ্ক না? না, আলাদা। ও না, এবার বলছে আবার কি পরিমাণে দ্রবণ থেকে বের হয়ে আসবে, সেটা আমার আর করাইতে হচ্ছে না। পারবি তো? হ্যাঁ, চেষ্টা করে দেখবো। আরে কোনো কিছু আলাদা নাই, 100% একই অঙ্ক, জাস্ট টেম্পারেচার ভ্যালুটালো চেঞ্জ করছে। এই যে কত গ্রাম অতিরিক্ত লবণের প্রয়োজন হবে, করবা, নতুন কিছুই নাই এখানে। আচ্ছা, এখানে কি বলছে? 200 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের
সম্পৃক্ত দ্রবণকে 50 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করলে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কেলাসিত হবে? সবই ডেটা দেওয়া আছে, শুধু তোমার করা লাগবে। এবং আমার কাছে অবাক লাগে এই জিনিসটা দেখে যে সমাজটা যে অন্যায়ের সমাজ হয়ে গেছে, এগুলো হচ্ছে তার প্রমাণ। এত কষ্ট করায়া এইসব অঙ্ক করায়া জাস্ট 1 মার্ক এমসিকিউতে মার্ক দিচ্ছে, এগুলো তো অন্যায়। সো এই আর কি, পারা যাবে না। 25 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা 40, 50 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা 60। যে অঙ্কগুলো আগে মুখে বলে দিত সেই ডেটা এখন দিয়ে দিছে, দ্যাটস ইট। আচ্ছা, তাহার এইটা কি? অন্য সময় ডোলান ট্রাম আসে, আজকে ডোলান আসে নাই। এটা হইল PbI2 এর দ্রাব্যতা গুণফল ধ্রুবক এত হলে লবণটি 15% বিয়োজিত হইলে দ্রাব্যতা নির্ণয় করে। এটা আমার খুবই পছন্দের অঙ্ক। এই অঙ্ক যদিও আগে কখনো আসে নাই, বাট একটু শিখে রাখো। PbI2 লেড আয়োডাইডকে ভেঙে ফেলতে হবে। এটাকে ভাঙিলে কি হবে? Pb2 প্লাস যোগ হচ্ছে 2I মাইনাস। বলেন এরপরে কি করব আমরা? এর দ্রাব্যতা যদি ধরে নেই S, তাহলে এটা 0, এটা 0। তাহলে S থেকে চলে যাবে কত বলো তো? চলে যাবে হচ্ছে 0.15S। কেন বুঝছো? 15% বিয়োজিত হয়, তাহলে যা ছিল তার 15%। তাহলে এখানে তৈরি হবে কত? 0.15S। এখানে তৈরি হবে 0.3S। কেন বুঝছো তো? তার দ্বিগুণ তৈরি হচ্ছে না? দুই দিয়ে গুণ। হ্যাঁ, তাহলে এবার আমরা কি করব? এখানে দ্রাব্যতা বের করতে হবে, মানে এস এর মানটা বের করতে হবে। তাহলে বলেন, অতএব কেএসপি এর ইকুয়েশন কি আসবে বলো? আসবে হচ্ছে Pb2 প্লাস আয়নের ঘনমাত্রা ইন্টু I মাইনাস আয়নের ঘনমাত্রার স্কোয়ার। এটার ঘনমাত্রা কত? 0.15S। এটার হচ্ছে 0.3S পাওয়ারে 2। পারবেন? কেএসপি এর মান দেওয়া আছে। কেএসপি এর মান কত আছে? 1.4 10 টু দি পাওয়ার -8। এই তো এখান থেকে কিউব করে দিলেই হয়ে যাবে। এস যেটা আসছে, এইটা এস এর মানটাই আনসার। এখন ঘটনা হচ্ছে একটা ব্যাপার একটু বোঝো। এইখানে যদি আমি বলতাম যে আয়নিত হইছে কি পরিমাণে, আয়নিত হইছে হচ্ছে 0.15S। আর যদি বলি দ্রবীভূত হয়েছে কি পরিমাণে বা দ্রাব্যতা কত, সেটা হচ্ছে শুধু এস। কিছু বুঝিস নাই? মানে এস পরিমাণে দ্রবীভূত হয়, কিন্তু ওই দ্রবীভূত যারা হয় তাদের একটা অংশ আবার আয়নিত হয়। এখানে আয়নিত হইছে হলো কম, দ্রবীভূত হইছে হচ্ছে বেশি। হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপরে এত তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি এত হলে দ্রবণের পিএইচ এর মান কত? খুবই সুন্দর অঙ্ক, সিলেট বোর্ড। বলেন কি করা যায়? কেএসপি এর মান দেওয়া আছে, এস এর মান বের করে 2 দ্বারা গুণ করে, তাইলে কেএসপি ইকুয়াল টু আমরা কত লিখবো? 4s কিউব লিখবো না এখানে? তাহলে কেএসপি এর মান হচ্ছে 3.2 × 10 টু দি পাওয়ার -14 ইকুয়াল টু হচ্ছে 4s কিউব। এইখান থেকে ধরে নিলাম এস এর মান কিছু একটা আসছে, সামথিং বাক্স। এটার একক কি হবে? মোল পার লিটার। তারপরে আমরা কি করিব? তারপরে আমরা বলে দিব যে আমাদের দরকার তো হাইড্রোক্সিল মূলকটা। সো অতএব হাইড্রোক্সিল মূলকের যে ঘনমাত্রা সেটা কত হবে? এখানে 2s হয়ে যাবে, 2s মোল পার লিটার। এইটা পাওয়ার পরে তারপরে আমরা কি করিব? অতএব পিএইচ, পিএইচ তো বের করা যাবে না, পি অফ ওএইচ মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ অফ ওই 2s করলে যেটা আসে, এটা করার পরে তারপরে তুমি বের করবে অতএব পিএইচ কত, সেটা হচ্ছে 14 মাইনাস পি অফ ওএইচ। মানগুলো কি আপনার 9.60 ওই হবে কিছু একটা, দেখিস 9.60। কনসেপ্ট বুঝছিস কিনা তাই বল। হ্যাঁ বুঝছি, সহজ জিনিস, অঙ্কও করা শেষ। তবে ঝামেলা হবে যেখানে এই যে পিএইচ এর অঙ্ক, বাট আগে কিন্তু বের করতে হবে পি অফ ওএইচ, তো এটা ভুল করা যাবে না। আচ্ছা আবির, আমাকে একটু মনে করায় দিতে হবে ওই যে 24 ব্যাচের সাথে আমার যে মুভি দেখার কথা, মুভিটার নাম ভুলে গেছি। জাস্ট এটা মনে করায় দিস যে রাশিয়ান একটা গেম, তখনও মোবাইলের, গেম, হ্যাঁ রাশিয়ান গেম বানানোর একটা ঘটনা নিয়ে একটা মুভি আছে, ওই মুভিটা দেখতে হবে। মুভিটার নাম ভুলে গেছি। ওকে
এত তাপমাত্রা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত, সম্পৃক্ত জলীয় দ্রবণে এটি 20% বিয়োজিত হয়, দ্রবণের পিএইচ এর মান বাইর করো। এটা আমার আর করা লাগবে না, এটা তোমরা করবা। ওই একই রকম কনসেপ্ট, ঠিক আছে, বাট একটু কি মাথা ওই খাটায়, MCQ এর মতোই? মাথা খাটাইতে হবে কিন্তু। তারপরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত। আচ্ছা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এত এম হলে দ্রবণটি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? এছাড়া দ্রবণটি স্থির রেখে দিলে প্রতি লিটার পানিতে কত গ্রাম এত অধক্ষিপ্ত হবে? ভালো প্রশ্ন। কি করতে হবে আমাদের? এখানে কেএসপি এর মান দেওয়া আছে, তাইলে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত বোঝার জন্য আমাদের কি করা লাগবে? কেআইপি বের করলে হয়ে যাবে না? কেএসপি আর কেআইপি কম্পেয়ার করতে পারবো। কিন্তু এই কাজটা কখনো করবা না। কেএসপি কেআইপি কম্পেয়ার না করে আমার পরামর্শ হচ্ছে এসআই আর এস ম্যাক্স নিয়ে কাজ করবা। এসআই আর এস ম্যাক্স নিয়ে কাজ করলে যেটা হয়, অধক্ষেপ যদি পড়েও সিম্পলি এসআই থেকে এস ম্যাক্স বাদ দিলে তুমি অধক্ষেপের পরিমাণটা পাবা, বোঝো নাই? কিন্তু কেআইপি থেকে তো কেএসপি বিয়োগ করা যাবে না। তাহলে আমি যে কাজটা করব, বর্তমান ঘনমাত্রা যেটা আছে ওইটাই তো এসআই নাকি? মনে আছে? বর্তমান যে ঘনমাত্রাটা এটা হচ্ছে আমাদের এসআই, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস সলিবিলিটি। এসআই এর মানটা ইউজ করে এখান থেকে এস ম্যাক্স টাইম বের করব। তাহলে আমি একটু লিখি, কেএসপি অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু কত আসবে? 4s কিউব আসবে। তাহলে কেএসপি এর মান তো আমরা, আচ্ছা এই এসটা কোনটা, যেহেতু কেএসপি এর মধ্যে বসাইছি, এই এসটা হচ্ছে এস ম্যাক্স। ম্যাক্স। তাহলে এস ম্যাক্স এর মানটা আমরা একটু বের করতেছি। সেই এস ম্যাক্স এর মানটা কত হবে? কেএসপি এর মান হচ্ছে 27 ইন্টু 10⁻22 বাই হচ্ছে 4, এই পুরোটার হচ্ছে থার্ড রুট। এটা করলে কিছু একটা আসবে। আচ্ছা, এটা আসছে হচ্ছে এস ম্যাক্স এত মোল পার লিটার। এইবার এটা কম্পেয়ার করবা কিসের সাথে? এস আই এর সাথে। এবং আমি জানি এই অঙ্কে এস ম্যাক্স এর মানটা কম আসবে। সো যেহেতু এস ম্যাক্স এর চেয়ে এসআই দেখবা বেশি, হ্যাঁ, এসআই এর মানটা বড়, তাহলে অতএব কি বলেন তো, অধক্ষেপ পড়বে। বুঝতে পারছিস কি? হ্যাঁ। আচ্ছা, তাহলে কতখানি অধক্ষেপ পড়বে সেটা বের করি। অতএব অধক্ষেপের পরিমাণ একেবারে স্ট্রেট কি করবা? এসআই মাইনাস হচ্ছে এস ম্যাক্স, এত মোল পার লিটার অধক্ষেপ পড়বে। এখন বলছে প্রতি লিটার পানিতে কত গ্রাম অধক্ষেপ পড়বে, এইটা গ্যাঞ্জামের। কত গ্রাম, ধরো এখান থেকে আসছে হচ্ছে হিসাব করে একটা ত্রিভুজ, এত মোল অধক্ষেপ পড়বে প্রতি লিটারে। তারপরে কি করবা? ওই ত্রিভুজটাকে, ওইটা তো মোলে ছিল, ওইটাকে গ্রামে কেমনে কনভার্ট করবো বলেন? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড না, সো এটাকে হ্যাঁ গুণ করে দিতে হবে। তো হাইড্রোক্সিলের আণবিক ভর কত? 17, মানে এটা তো আণবিক ভর হয় না, এটা মোলার ভর। 17 দুগুণে 34, 34 আর হচ্ছে 24 কত হয়? 58, 58 দিয়ে গুণ করতে হবে। 58 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে এত গ্রাম পার লিটার। এটাই আনসার। বুঝতে কি পারছিস আসলে? হ্যাঁ বুঝছি। ওকে, তারপরে এত লিটার একটি দ্রবণে ক্যালসিয়াম ক্লোরাইডের কেএসপি এত হলে এত এম দ্রবণ অধক্ষিপ্ত হবে কি? অধক্ষিপ্ত হলে তার পরিমাণ কত? একই অঙ্ক। কেএসপি এর মান দেওয়া আছে, এত এম দ্রবণ, মানে এটা হচ্ছে তার এসআই, বর্তমানের ঘনমাত্রা এইটা। তাহলে এখান থেকে কি বের করবেন বলেন তো? এখান থেকে বের করে নিয়ে আসবেন এস ম্যাক্স, ওই দুটাকে কম্পেয়ার করে দেখবা। অধক্ষেপ পড়লে সিম্পলি ডিরেক্ট মাইনাস করে দিলে হয়ে যাবে। এই দেখো ক্লাস শেষ। কয়টা শুরু করছিলাম? আল্লাহ, তাও তো মেলাক্ষণ, 10:30 বাজে। 9:45? 8:45? 9:45? 2 ঘন্টার কম। 2 ঘন্টা 2 ঘন্টা না, 2 ঘন্টার কম, 1.5 ঘন্টার কাছাকাছি আর কি, 1.5 ঘন্টা একটু বেশি। মিনিট কম। হ্যাঁ, ওকে। সো তোমরা এখন বাজে কয়টা? 10:39, তো ঠিক 11:05 চলে আসো। ওকে, বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণ একটা বাড়ি দিব দুরুম করে, দেখবা যে সব মরে গেছে, শেষ, দ্রাব্যতা শেষ। ওকে, টাটা, আল্লাহ হাফিজ। তাড়াতাড়ি। ওকে। আর কালকে আবার